হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 আমাদের একাডেমিক প্রোগ্রামের বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি আপনাদের সবার সাথে আছি এবং আমরা যেই চ্যাপ্টারটা পড়ছিলাম সেটার নাম ছিল তাপ গতিবিদ্যা। আপনাদের মনে আছে কিনা আগের ক্লাসে আমরা তিনটা তাপগতীয় প্রসেস সম্পর্কে বেশ পড়ালেখা করছি। একটার নাম ছিল সমষ্ণ প্রক্রিয়া, যেটা নিয়ে একটু বেশি পড়ালেখা করছিলাম। এর আগে দুইটা প্রক্রিয়া নিয়ে পড়ছিলাম, একটার নাম সমচাপ প্রক্রিয়া, একটার নাম হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। এবং এই প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ভিন্ন ভিন্ন চেহারা আমরা দেখছি। ঠিক আছে, তো এইটুকু জিনিসপত্র আমরা পড়ছি। তো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে মেইন আরো হিট হট ফাটাফাটি বাম্পার একটা টপিকে ঢুকবো, যেটার নাম হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এমন একটা সিস্টেম হবে যেই সিস্টেমের বাহির থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে কোনো তাপ শক্তির আদান প্রদান হবে না। ঠিক আছে, আমরা কি লাইভে আছি? ওদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। 4টা কমেন্ট দেখতে পাচ্ছি, লাখ লাখ কমেন্ট চলে আসছে। ঠিক আছে, অল অফ এ সাডেন অনেকক্ষণ হ্যাং খাইছিল সামহাউ সিস্টেম। ওকে, দেখতে পাচ্ছি রিপা, হাসান আহমেদ, শ্রেয়াস, মোস্তফা, তারপরে তাওহিদ জামান, তন্ময় রয়, রিপা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। এক দুষ্ট কয় সালাম সালাম, হাজার সালাম। হ্যাঁ, তোকেও লাখো সালাম। আহসান, জিসান, রিপা, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান, তুহিন আলী, রাফিয়া সুলতানা, নাদিয়া, হাসান মাহমুদ, সুস্মিতা ঘোষ, নিয়ন দাস, তাসমি, সাকিব, নীলিমা, নিষ্কৃতি, মোহাম্মদ লিপন, শামসুন নাহার, সুস্মিতা অ্যান্ড লটস অফ বাচ্চা লোক। আপনারা সবাই আছেন, জয়েন করছেন, খুব চমৎকার কথা। তো আমরা যেটা করব আমরা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। আমরা তিনটা তাপগতীয় প্রক্রিয়া অলরেডি পড়ে ফেলছি। একটার নাম হচ্ছে সমচাপ, একটার নাম হচ্ছে সম আয়তন, সমচাপ, সম আয়তন, এবং আরেকটার নাম ছিল হচ্ছে সমষ্ণ। এই তিনটা টপিক আমরা পড়ে ফেলছি। তোমাদের যারাই ক্লাস করছেন, যারা রেকর্ডেড দেখছেন, তারা উপকৃত হবেন। ঠিক আছে, রামিমা ইসলাম, টাকা দাও, give me some money, give me বিকাশ, then I will do according to your wish। তাই না, ব্যাপারটা তো এরকম। শাফিন মল্লিক, কি হয়েছে? হ্যাঁ, তোর সাথে আমার শত্রুতা আছে, তো এই জন্য আমি তোর নাম নেই না। অদ্ভুত অদ্ভুত। ঠিক আছে, আচ্ছা, তো এই তিনটা তাপগতীয় প্রক্রিয়া আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, এই তিনটা তাপগতীয় প্রক্রিয়া আমরা পড়ে ফেলছি। এরপরে আমরা যেটা দেখবো, বেসিক্যালি আমাদের আজকে যেটা দেখার কথা সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া দেখতে যাবো। তো আজকের ক্লাসটা বেশি ইন্টারেস্টিং হইতে যাচ্ছে ইনশাল্লাহ, যদি আমরা হচ্ছে ঠিকঠাক মতো যেভাবে আমি প্ল্যান করছি অ্যাকর্ডিং টু দ্যাট যদি আমরা পড়তে পারি। মোলার আপেক্ষিক তাপ, এটা ইন বিটুইন টাইমে পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা হচ্ছে কিছু গাণিতিক উদাহরণ সলভ করব। এই কে জানি জিজ্ঞেস করছে 1 ডিসেম্বর কি হবে? 1 ডিসেম্বর ব্যাপক জম্পেশ ফাটাফাটি একটা মজার বিষয় হইতে যাচ্ছে। ঠিক আছে, তো তোদের ভাই বন্ধু যারাই আছে, ঠিক আছে, সবাইকে বল, যারা ছোট ভাই বোন আছে, যাদের হচ্ছে স্কুলে নতুন বছরে উঠবে, যার ক্লাস 6 আছে, 6 থেকে 7-এ উঠবে, 7 থেকে 8-এ উঠবে, 8 থেকে 9 বা 9 থেকে 10, এরকম যেই স্টুডেন্টরা আছে, এরকম তোমাদের যেই ছোট ভাই বোনেরা আছে, এদের সবাইকে বলো হচ্ছে 1 তারিখ রাত 8টায় শিখর ইউটিউব চ্যানেলে দেখো, শিখর পেজে দেখো। কি হবে এটা তো আসলে এখন বলতে চাচ্ছি না। ইটস এ সেলিব্রেশন, ইটস এ টাইম ফর সেলিব্রেশন। এবং তোমাদের কাছে ডিসেম্বর মাসটা আসলে কিরকম? হ্যালো বাচ্চা লোক, আলিফ, আলিফ কি আমাকেই বাচ্চা লোক বললো নাকি? জি ভাইয়া বলেন। আমরা আজকে আসছি তাপগতিবিদ্যা ক্লাস করতে। দুষ্ট কোথাকার। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে নতুন বছরে আসবো, ডিসেম্বর মাস মানে কিন্তু ডিসেম্বর মাস, এটা তোদের জীবনে এই সুখ হারায় গেছে যে ডিসেম্বর মাসে একটা ছুটি থাকে, তারপরে স্কুল বন্ধ থাকে, আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, নানির বাড়ি বেড়াতে যাই বা গ্রামের বাড়ি বেড়াতে যাই, এরকম একটা সেলিব্রেশনের ব্যাপার স্যাপার থাকে না? তো ওই সেলিব্রেশন ওই ক্লাস 10 পর্যন্তই। এসএসসি, এইচএসসি 2 বছর, এরপরে ভার্সিটি, মানে আসে না ওই জিনিসটা আর কখনো লাইফে ওইভাবে ফেরত আসে না। তো কথা হচ্ছে
যারা স্কুলের বাচ্চারা আছে, যারা নতুন ক্লাসে উঠবে, তো ওদের জন্য আমরা জম্পেশ ফাটাফাটি কিছু প্ল্যান করছি। নতুন স্কুলে ভর্তি হবে, নতুন ক্লাসে উঠবে, নতুন বই পাবে। তো সেই সাথে শিখর তরফ থেকে ওদের জন্য কিছু গিফট, কিছু সারপ্রাইজ, কিছু সেলিব্রেট করার মতো কিছু ব্যাপার স্যাপার থাকবে আর কি। ঠিক আছে, এই যে 2 ইয়ার আগে থেকেই হারায় গেছে, পড়াশোনাটাই বড় সুখ। কাজী কাজী জারিন, কি অবস্থা জারিন, কেমন আছিস? পড়াশোনাই সবচেয়ে বড় সুখ। লাভ ইউ বেটা, তুই ঠিক বলছিস। রিপা, তোমাদের জন্য আসবে, তোমাদের জন্য যখন তোমরা টেস্ট পরীক্ষা শেষ করবা, তখন তোমাদের জন্য এরকম গিফট আসবে। এইচএসসি পরীক্ষা যখন শেষ করবা, তোমাদের জন্য গিফট আসবে। ঠিক আছে, আমার কি কোনো ছোট ভাই বা বোনকে শিখতে ভর্তি করালে আপনার এলাকা, ব্রো, ওইটা আমি একটা দোকান থেকে কিনছি, একটা অনলাইন দোকান থেকে। ওইটা শিখো কেন তোকে গিফট দিবে? অদ্ভুত ব্যাপার। তুই এটা কি বললি সাদিকুর রহমান? আর একবার যদি এই ফালতু কমেন্ট দেখছি, ক্লাসের শুরুতেই কিন্তু ব্যান খেয়ে যাবা, একদম ধ্বংস করে দিব, ধ্বংস। ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম, আমাদের ক্লাসের শেষে, আমি জানি না আজকেও আমরা এই সুযোগটা পাবো কিনা, আমরা গতদিনও একদম টানা বেশ কিছু সূত্র দেখে গেছি, আজকেও আমরা বেশ কিছু সূত্র সলভ করব। তো এই যে সূত্রগুলা সলভ করব, এই সূত্রগুলা কিভাবে কাজ করে, কিভাবে ম্যাথে এগুলার প্রয়োগ হয়, এই সমস্ত জিনিসপত্র আমরা জানতে পারবো হচ্ছে, মানে ম্যাথের প্রয়োগটা হবে লেকচার নাম্বার 5-এ। আজকেও আমরা খুব বেশি ম্যাথ করার অপশন পাবো না। ঠিক আছে, এই সিদ্ধাতুল, কি লিখতেছিস? ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপার গেল, এক্সাম হয় এখন, কি কিসে এই ভাই, একটু উপরে যত রাখি। শিখর সাথে আগাবো নাকি কলেজের সাথে? বুঝতে পারছে না। আচ্ছা, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার গুলো এক্সাম হয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি আপনাকে যেটা সাজেস্ট করব, অবশ্যই চেষ্টা করেন লাইভ ক্লাসগুলো টুকটাক অ্যাটেন্ড করার, বা মোটামুটি অ্যাটেন্ড করার। লাইভ ক্লাসের গুরুত্ব অপরিসীম, এবং সেই সাথে আমরা তো ফার্স্ট পেপারের চ্যাপ্টারও পড়াচ্ছি। ঠিক আছে, ফার্স্ট পেপারে যেমন শুভ ভাইয়া নিউটনের মেকানিক্স পড়াচ্ছে, নেক্সট কোয়ার্টারে গেলে আমরা কাজ শক্তি ক্ষমতা পড়বো, মহাকর্ষ হয়তো পড়বো। তো আমরা পড়বো, ফার্স্ট পেপার একেবারেই পড়বো না এরকম না, কিন্তু আপনার কলেজের সিস্টেমটা ওইরকম যে ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার পড়ায়। বাট যেটা আমাদের অ্যানালাইসিস আমরা দেখছি, সারা বাংলাদেশেই বিষয়টা এরকম যে ফার্স্ট ইয়ারে 2 ইয়ারের বই থেকেই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 বই থেকেই কিছু কিছু টপিক পড়ানো হয়। এই জন্যই আমরা কোর্সটা এইভাবে ডিজাইন করছি। আর এটা গেল হচ্ছে লাইভ ক্লাসের কথা। এখন তুই বলতে পারিস যে ভাইয়া, আমার যেই চ্যাপ্টার গুলা বা যেই টপিক গুলার উপরে কলেজে পরীক্ষা হবে, সেগুলো আমি কিভাবে প্রিপারেশন নিব, সেগুলো আমি কিভাবে পড়বো? তো সেগুলা প্রিপারেশন নেওয়ার জন্য বা সেগুলা পড়ার জন্য সবচাইতে ভালো উপায় হচ্ছে আর্কাইভ ক্লাস দেখা। এবং আমি হচ্ছে কথা বলছি আমাদের টেক টিমের সাথে, আমাদের অপারেশনস টিমের সাথে। আপনাদের সবাইকে আর্কাইভ ক্লাস দিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না সেই আর্কাইভ ক্লাস আপনারা হচ্ছে দেখতে পারতেছেন কিনা প্রপারলি। আমি লাগলে কালকে পারবো না, আই এম সরি, কালকে হবে না। ইনশাল্লাহ পরশুদিন বৃহস্পতিবার আমি খুব ছোট করে হইলেও মোবাইল দিয়ে একটা ভিডিও রেকর্ড করে দিয়ে দিব, যে এই যে দেখো, এই হচ্ছে আমাদের অ্যাপের সারফেস। ঠিক আছে, চিকোতে লগ ইন করলে তুমি এইভাবে তুমি তোমার কোর্স গুলাকে দেখবা। এখান থেকে তুমি 2টা জিনিস করতে পারবা। যারা শিখো অ্যাপ ঘাটাঘাটি করছেন, এই 2টা টার্মের সাথে হয়তো পরিচিত থাকলে আপনি সমস্ত আর্কাইভ ক্লাস এখনই দেখতে পাচ্ছেন। এই 2টা টপিক বা এই 2টা জিনিস কি কি? একটা হচ্ছে প্রোগ্রাম পরিবর্তনটা থাকে হচ্ছে উপরে, আর নিচের দিকে থাকে হচ্ছে সিলেবাস পরিবর্তন। তো প্রোগ্রাম পরিবর্তনে যদি তুমি যাও, প্রোগ্রাম পরিবর্তনে গিয়ে তোমার জন্য এইচএসসি 25-এর সমস্ত আর্কাইভ ক্লাস দেওয়া আছে। তুমি সেখান থেকে তোমার যেই চ্যাপ্টার দরকার, চলতরির দরকার, দেখো, ভৌত আলোক বিজ্ঞান আছে, মহাকর্ষ, পর্যাবৃত্ত গতি, এভরিথিং ইজ আউট দেয়ার, তুমি দেখতে পারবা। এবং মোটামুটি ওখান থেকে রেকর্ডেড ক্লাস দেখে, অ্যানোটেড পিডিএফ ক্লাস দেখে, ভাইয়াদের লেকচার শুনে তুমি কলেজের পড়ার জন্য প্রিপেয়ার্ড হইতে পারবা। তো দেখেন, এটা আমাদের সবসময়কার বলা কথা। আমি এইচএসসি 26-এর ক্ষেত্রে ওভাবে তোমাদের সাথে আগে দেখা হয়েছে বা কথা হয়েছে, মানে কোর্সেই তো দেখা হয়েছে। লক্ষ্য জিপিএ 5-এ আপনাদের
24-এর জন্য যেই লক্ষ্য জিপিএ 5, মোস্ট প্রবাবলি সেই লক্ষ্য জিপিএ 5-এ আমি শিখতে ছিলাম না, তো আপনাদের সাথে হয়তো ওইভাবে কথা হয় নাই। নাইলে আমি এই কথাটা সবসময় বলি যে আপনাদের এসএসসির পড়া হচ্ছে এইটুকু, একটা ছোট পুকুরের সমান। এই উদাহরণ আপনারা ডেফিনেটলি অনেক জায়গায় অনেক ভাইয়া টিচার স্যারের মুখে শুনছেন। এসএসসির সায়েন্সের পড়া হচ্ছে একটা ছোট পুষ্কুনির সমান, এইচএসসি হচ্ছে একটা বিশাল ওশানের সমান, ঠিক আছে, মহাসমুদ্রের সমান। তো ওই জায়গায় কথা হচ্ছে যে মহাসমুদ্র যদি পাড়ি দিতে চান, আপনার পালে স্ট্রেংথ থাকতে হবে বেশি, আপনার মানে বৈঠা বাওয়ার জোরও থাকতে হবে বেশি, বা আপনি যদি জাহাজ চালান সেই জাহাজটার ক্যাপাসিটি ভালো হইতে হবে, খুব জোশ হইতে হবে, ফাটাফাটি 100 হইতে হবে। মানে সহজ কথায় আপনাকে অনেক বেশি টাইম দিতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে। যদি সেটা করতে পারেন ঠিকঠাক মতো, ইনশাল্লাহ এইচএসসি সার্ভাইভ করা যায়, ভালো রেজাল্ট করা যায়, এ প্লাস পাওয়া যায়, গোল্ডেন এ প্লাস পাওয়া যায়। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো একটু রাকিব ভাই, কমেন্ট গুলো আবার হারাই গেছে। তুমি কি করতেছো? দুষ্টুমি, কি দুষ্টুমি করতেছো তুমি? আল্লাহ, কি হলো? সমতাপীয় প্রক্রিয়ার পাত্র তাপ গ্রহণ করলেও, সমতাপীয় বলে আমরা এখনো কিছু পড়ি নাই। সমতাপীয়টাকে বলা হয় হচ্ছে রুদ্ধতাপীয়। তো সমতাপীয়তে পাত্র তাপ গ্রহণ করে বিষয়টা ওইরকম না। তোমাকে তো পাত্র চিন্তা করতে বলা হয় নাই, তোমাকে বলা হয়েছে সিস্টেম মানে কি বুঝবা। সিস্টেম মানে বুঝবা হচ্ছে গ্যাসের অণু। গ্যাসের অণু, সিস্টেম মানে কি? সিস্টেম মানে হচ্ছে গ্যাসের অণু। তো গ্যাসের অণু তাপ গ্রহণ করবে কিন্তু তাপমাত্রা স্থির থাকবে, ঠিক আছে, তাপ গ্রহণ করবে কিন্তু তাপমাত্রা স্থির থাকবে, যেটা হচ্ছে সম উষ্ণ প্রক্রিয়া। সম উষ্ণ, সমষ্ণ, সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। তো এই সমষ্ণ প্রক্রিয়ায় এত ধীরে ধীরে, এই শান্তকে খেয়ে দাও, ওর কমেন্ট করার দরকার নাই। থ্যাংক ইউ শান্ত, লাভ ইউ, বাই। ক্লাস করো মনোযোগ দিয়ে, ও আমার শিষ্য বোধহয়। দেখো না, মানে থাক। যেটা বলছিলাম গত ক্লাসেও, যে সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে অত্যন্ত ধীর গতির প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে অত্যন্ত ধীর গতির প্রক্রিয়া। তো এই ধীর গতিতে খুব অল্প অল্প তাপশক্তি শোষণ করে, এই জন্য তাপশক্তি শোষণ করলেও তাপমাত্রার ভ্যালু সেম থাকে। আচ্ছা, মোটামুটি আমাদের আজকের ক্লাসের ফ্লোটা এরকম যে আমরা কি কি পড়বো বলি। মেইনলি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা কি জানতে চাই? আমরা জানতে চাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি এখানে থাকে, যে এই জায়গায় এসে আমি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যাবতীয় সমস্ত সূত্রটুত্র জানতে চাই। তো এই জানার জার্নিটা কিরকম হবে? আমাদেরকে ফার্স্টে জানতে হবে সি সম্পর্কে। সি কি জিনিস? সি হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। সি হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। আমি সি সম্পর্কে জানবো। আচ্ছা, মোলার আপেক্ষিক তাপ। এখন এই সি কে আবার ভাগ করা যায় দুই ভাগে। একটার নাম হচ্ছে সিপি, আরেকটার নাম হচ্ছে পিভি। আচ্ছা, এই সিপি-সিভি জানার পর এখান থেকে আমি আরো দুইটা জিনিস জানবো। একটা জিনিস জানবো হচ্ছে সিপি মাইনাস সিভি। সিপি মাইনাস সিভি এইটা সমান হচ্ছে আর। এবং এখান থেকে আরো একটা জিনিস আমি জানবো, সেইটা হচ্ছে সিপি বাই সিভি ইকুয়ালস টু হচ্ছে গামা। এইটুক পর্যন্ত আমরা জানাশোনা করলাম, ঠিক আছে, খুব ভালো কথা। এরপরে আমরা কি জানবো? এরপরে আমরা ঢুকবো হচ্ছে এই জায়গায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এই গামাটা দরকার হচ্ছে জীবনে মরণে সর্বত্র। তো এইখানে গিয়ে আমরা দেখবো পি ভি টু দি পাওয়ার গামা, এইটা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। এইটা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট, এরকম একটা সূত্র আমরা দেখব। তো এরপরে আমরা কি দেখবো? এরপরে এখান থেকে আরো দুইটা জিনিস আমরা দেখব। একটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট, এবং আরেকটা হচ্ছে টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। এইটুকু জিনিসপত্র আমরা দেখব, ঠিক আছে, এইটুকু জিনিসপত্র আমরা দেখবো। সো এইটুকু জিনিসপত্রের ভিতরে আমরা অলরেডি অনেকটুকু তাপগতিবিদ্যার
প্রথম সূত্রের চেহারাটা ছাড়া বাকি সবকিছু দেখে ফেলছি। তো এরপরে আমরা কি করব, এরপর এখান থেকে আসলে আমরা দেখব হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের চেহারাটা কি হয়। এবং এই চেহারাটা দারুণ ইন্টারেস্টিং, দারুণ মজা হবে। তার জন্য এই যে আমরা এত কথাবার্তা বলতেছি, এত পড়ালেখা আমরা করব, এই এত কথাবার্তা এত পড়ালেখা কার জন্য? এই সব কিছু হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার জন্য, অ্যাডায়াবেটিক প্রসেস, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বা অ্যাডায়াবেটিক প্রসেসের জন্য, এইটার জন্য আমরা এত সব কথাবার্তা বলবো। আচ্ছা, এরপরে ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স দেখলাম। এরপর এখান থেকে সামনে গেলে আমরা হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান কত, অ্যাডায়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান কত সেইটার ইকুয়েশন বাইর করব। এরপরে গেলে আমরা হচ্ছে গ্রাফ দেখব, পিভি গ্রাফ। পিভি গ্রাফ সম্পর্কে আপনাদের নিশ্চয়ই হালকা পাতলা আইডিয়া আছে, আমরা গতদিন 3টা পিভি গ্রাফ অঙ্কন করছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পড়া। তো কারো যদি মনে হয় যে ভাই আমরা এত সূত্রের প্রমাণ দেখতে চাই না, ইফ এনিওয়ান ফিলস, তো ঠিক আছে যে আমি সূত্রের প্রমাণ দেখতে চাই না, তো এই যে সূত্রের প্রমাণ দেখতে চাই না, এটা যদি কারো মন চায় তার জন্য আমি বলবো এই যে এই নাও তোমার আজকের ক্লাস। আজকের ক্লাসে এইটুকু জিনিসই পড়ানো হবে, আজকের ক্লাসে এইটুকু জিনিসই পড়ানো হবে। তো সিপি মাইনাস সিভি সমান আর একটা সূত্র, সিপি বাই সিভি সমান গামা আর একটা সূত্র, পি ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান কনস্ট্যান্ট, টি পি টু দি পাওয়ার 1 - 1 বাই গামা কনস্ট্যান্ট। ঠিক আছে, এরপরে ফার্স্ট ল দেখাই দিব, রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ গ্রাফ। তো সূত্র এখানে যা দেখাইছি এইটুকুই মোটামুটি মোর দেন এনাফ, এই সূত্রগুলাই আমরা ধীরে ধীরে প্রমাণ করব। তো আসেন আমরা একটু সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই। তো সামনের দিকে আমরা কিভাবে আগাবো, সামনের দিকে আগানোর ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি যে ধরেন লেট তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা কি হচ্ছে বাবু, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, খুব ভালো কথা, তাপমাত্রা পরিবর্তন হইতেই পারে। তো তাপমাত্রা পরিবর্তন হইলে গৃহীত তাপ শক্তি, তাপমাত্রা পরিবর্তন হইলে গৃহীত তাপ শক্তি, এই গৃহীত তাপ শক্তিকে আমরা কিভাবে লিখতাম, আমরা লিখতাম গৃহীত তাপ শক্তি কিউ সমান সমান হচ্ছে এম এস ডেল থিটা। এই এই সূত্র নিশ্চয়ই আমাদের সবার পরিচিত, গৃহীত তাপ শক্তি সমান কি এম এস ডেল থিটা, যেখানে এম দিয়ে আমরা কি বুঝাইছি, এম দিয়ে আমরা বুঝাইছি হচ্ছে ভর। ভরটা কি, ভর দিয়ে আসলে বুঝানো হয়েছে গ্যাসের পরিমাণ, ভর দিয়ে কি বোঝানো হয়েছে, ভর দিয়ে বোঝানো হয়েছে গ্যাসের পরিমাণ। আশা করি বুঝতে পারছেন বা জানা জিনিস। আর এই জায়গায় যে এসটা আছে, এই এসটা কি ছিল বাবু, এই এসটা ছিল হচ্ছে, সরি এসটা ছিল হচ্ছে আপেক্ষিক তাপ। এসটা কি ছিল, এসটা ছিল হচ্ছে আপেক্ষিক তাপ। এইটুকু আমরা জানি, এইটুকু আমাদের জানা কথা। এখন নতুন কথা কি, নতুন কথা হচ্ছে এই হুবহু এই সূত্রটাই আমি লিখব, যে হুবহু এই সূত্রটাই আমি লিখব, কিন্তু এবার যদি গ্যাসের পরিমাণ, এবার যদি গ্যাসের পরিমাণটা মোল সংখ্যায় দেওয়া থাকে, গ্যাসের পরিমাণটা কিসে দেওয়া থাকে বাবা, গ্যাসের পরিমাণটা যদি মোল সংখ্যায় দেওয়া থাকে, ঠিক আছে, গ্যাসের পরিমাণ যদি মোল সংখ্যায় দেওয়া থাকে, বস কিবোর্ড লাগানো নাই কেন, গ্যাসের পরিমাণ যদি মোল সংখ্যায় দেওয়া থাকে, গ্যাসের পরিমাণ, ওখানে গ্যাসের পরিমাণ কিসে দেওয়া ছিল, গ্যাসের পরিমাণ ভরের অনুপাতে দেওয়া ছিল, গ্যাসের পরিমাণ মোল সংখ্যায় দেওয়া থাকলে, এই পাশ দিয়ে আসবে না বস্তুটা, গ্যাসের পরিমাণ মোল সংখ্যায় দেয়া থাকলে, গ্যাসের পরিমাণ যদি গ্যাসের পরিমাণ যদি মোল সংখ্যায় দেওয়া থাকে, তখন আমাদের জন্য সূত্রের চেহারাটা কি হবে, তখন আমাদের জন্য সূত্রের চেহারাটা হবে
গৃহীত বা বর্জিত তাপ শক্তি, গৃহীত বা বর্জিত, কি করতেছেন বস? ওকে, থ্যাংক ইউ। গৃহীত বা বর্জিত তাপ শক্তি, এইটাকে লিখতে পারি ডি কিউ দিয়ে, একই কথা, কিউ লিখলেও চলে। এই ডি কিউ সমান আসবে এন সি ডি টি। এই যে সি লিখছি, এই সি দিয়ে কি বুঝাচ্ছি বাবা? এই সি দিয়ে বুঝাচ্ছি মোলার আপেক্ষিক তাপ। এই সি দিয়ে কি বুঝাচ্ছি? এই সি দিয়ে বুঝাচ্ছি মোলার আপেক্ষিক তাপ। যেই মোলার আপেক্ষিক তাপের এককটা কি হবে? এককটা খেয়াল কর। এন দিয়ে কি বুঝাচ্ছে? এন দিয়ে বুঝাচ্ছে ডেফিনেটলি মোল সংখ্যা। এন দিয়ে কি বুঝাচ্ছে? এন দিয়ে বুঝাচ্ছে হচ্ছে মোল সংখ্যা। এইটাই বলা হয়েছিল আমাদের প্রথমে, যে গ্যাসের পরিমাণ যদি আমরা মোল সংখ্যায় প্রকাশ করি, গ্যাসের পরিমাণ যদি আমরা মূল সংখ্যায় প্রকাশ করি, ঠিক আছে? তো গৃহীত বা বর্জিত তাপশক্তি ডিকিউ সমান হচ্ছে এনসিডিটি, যেখানে সি দিয়ে আমরা কি বুঝাই? সি দিয়ে আমরা বুঝাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। তো এই যে মোলার আপেক্ষিক তাপ, এই মোলার আপেক্ষিক তাপের এককটা কি হবে খেয়াল করো। ডিকিউ মানে কি? ডিকিউ মানে হচ্ছে জুল, শক্তি, জুল। এন মানে কি? মোল সংখ্যা, মোল। ডিটি মানে কি? তাপমাত্রার পার্থক্য, কেলভিন। তাহলে এইটার একক আসবে হচ্ছে জুল পার মোল কেলভিন, জুল পার মোল কেলভিন, এইটা আসবে হচ্ছে ওর একক। ঠিক আছে, বুঝতে পারছি মোলার আপেক্ষিক তাপের আইডিয়াটা, বুঝতে পারছে? আর মেইনলি আমাদের কেসটা কি ছিল? মেইনলি আমাদের কেসটা ছিল যে তাপমাত্রার পরিবর্তন হবে। মেইনলি কেসটা কি? তাপমাত্রার পরিবর্তন হবে। তো তাপমাত্রার পরিবর্তন এখানেও হয়েছে, এখানেও তো তাপমাত্রার পরিবর্তন হয়েছে। এমন তো না যে এইখানে তাপমাত্রার পরিবর্তন হয় নাই, এইখানেও তাপমাত্রার পরিবর্তন হয়েছে। ঠিক দুষ্টু, তাপমাত্রার পরিবর্তন হয়েছে। সো তাপমাত্রার পরিবর্তন হইলে ডিকিউ সমান কি? ডিকিউ সমান হচ্ছে এনসিডিটি, ডিকিউ সমান হচ্ছে এনসিডিটি। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, নিজে সময় পাইতে হবে, প্র্যাকটিস করতে হবে, বেশি সময় দিতে হবে। আচ্ছা, তো এখান থেকে আরেকটা ছোট জিনিস আমরা একটু মনে রাখি। কি ছোট জিনিস মাথায় রাখবো? সেটা হচ্ছে এই যে সি পাইছি, এই যে সি পাইছি মোলার আপেক্ষিক তাপ, এই মোলার আপেক্ষিক তাপ আবার দুই রকম চেহারায় আসতে পারে। দুই রকম চেহারা কি? যদি হচ্ছে স্থির চাপে, স্থির চাপে যদি তাপমাত্রা পরিবর্তন হয়, স্থির চাপে যদি তাপমাত্রা পরিবর্তন হয়, তখন ডিকিউ সমান কি আসবে? ডিকিউ সমান আসবে এন সিপি ডিটি। সিপি কেন? কারণ চাপের মান স্থির। সিপি কেন ভাইয়া? সিপি কারণ হচ্ছে চাপের মান স্থির। তো চাপের মান স্থির রেখে যদি তাপমাত্রার পরিবর্তন ঘটে, চাপের মান ঠিক রেখে, স্থির রেখে যদি তাপমাত্রার পরিবর্তন হয়, তখন ডিকিউ সমান কি লিখবো? এন সিপি ডিটি। আর যদি এরকম হয় যে স্থির আয়তনে, আয়তন স্থির রাখবো, তো স্থির আয়তনে, স্থির আয়তনে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তো স্থির আয়তনে যদি তাপমাত্রা পরিবর্তন হয়, তখন ডিকিউ সমান কি আসবে? ডিকিউ সমান আসবে এন সিভি, কনস্ট্যান্ট ভলিউম। সিভি দিয়ে কি বুঝাচ্ছে? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো ডিকিউ সমান হচ্ছে এন সিভি ডিটি, ডিকিউ সমান হচ্ছে এন সিভি ডিটি। তো আমি আরেকবার শুরু থেকে, ভেরি গুড, ভেরি গুড, যারা যারা চমৎকার অ্যান্সার দিচ্ছেন জিসান, বলে দিচ্ছি, আমি আরেকবার বলে দিচ্ছি।
কেস হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, যে কোনো একটা সিস্টেম তাপ শক্তি শোষণ করছে, একটা সিস্টেম তাপ শক্তি শোষণ করে এর কি হয়েছে, এর হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তো যদি এরকম হইতো, কিরকম হইতো, যে গ্যাসের পরিমাণ ওর ভর দিয়ে দেওয়া আছে, বুঝে নেন। যারা বলছেন বুঝতে পারেন নাই, আমি আরেকবার বলে দিচ্ছি, বুঝাই দিচ্ছি, কমেন্ট করা বন্ধ করে ঠিকঠাক মতো বুঝে দেন, ঠিক আছে? এত সহজ জিনিস যদি দ্বিতীয়বারও ঠিকঠাক মতো না বুঝেন, তাইলে কমেন্ট করার স্বাধীনতা, মিসাইল কানের গোড়ায় ঠাড়ায় দেব, এককটা কিসের পাশে লেখা আছে। তো তোর কাছে কি মনে হয় এটা কিসের একক? আর তুই কি ক্লাসে মাত্র জয়েন করছিস? আমি বলেও দিচ্ছি এটা কিসের একক। কথা যেটা বলতেছি সেটা শুনেন, সেটা হচ্ছে যদি এরকম ঘটে যে গ্যাসের পরিমাণ কিসে দেওয়া আছে, গ্যাসের পরিমাণ ভরে দেওয়া আছে, 5 কেজি গ্যাস, 2 কেজি গ্যাস, 100 গ্রাম গ্যাস, গ্যাসের পরিমাণ ভরে দেওয়া আছে, তখন গৃহীত বা বর্জিত তাপশক্তি সমান কি? কিউ সমান এম এস ডেল থিটা। এটা আমরা 9-10 জানছি। কিউ সমান কি? অনিক আহমেদকে খেয়ে দাও, মানে ক্লাস করুক। কিউ সমান কি? কিউ সমান হচ্ছে এম এস ডেল থিটা। রাকিব, তোমার একটা কথা বলছি, কি হচ্ছে তোমার? হ্যাঁ, এটাকে খেয়ে দাও। কিউ সমান কি? কিউ সমান হচ্ছে এম এস ডেল থিটা, ঠিক আছে? তো এটা আমরা জানি। এখন আপনাদেরকে নতুন একটা কেস দিয়ে বললাম যে যদি গ্যাসের পরিমাণ ভর দিয়ে দেওয়া না থাকে, কেজি গ্রাম এইসব এককে না দিয়ে, যদি গ্যাসের পরিমাণ দেওয়া থাকে মোল সংখ্যায়, গ্যাসের পরিমাণ যদি মোল সংখ্যায় দেওয়া থাকে, তো এইটার সাথে এই সূত্রটা মিলাও। আমি 2টা সূত্র লিখছি জাস্ট মিলানোর জন্য। এই সূত্রের এই চ্যাপ্টারে কোনো কাজ নাই, জাস্ট রিজেম্বলেন্সটা বুঝেন। কিউ সমান কি? কিউ সমান হচ্ছে এম এস ডেল থিটা। কিউ সমান হচ্ছে এম এস ডেল থিটা। তো কখন? যখন ভর এককে দেওয়া আছে, কিন্তু যখন মোল সংখ্যায় দেওয়া আছে তখন ভরের জায়গায় কি বসবে? ভরের জায়গায় বসবে হচ্ছে মোল সংখ্যা। ভরের জায়গায় কি বসছে? ভরের জায়গায় বসছে হচ্ছে মোল সংখ্যা। তো এই যে ভরের জায়গায় মোল সংখ্যা দেওয়া আছে, এই জন্য এস দিয়ে কি বুঝাইছিল? এস দিয়ে বুঝাইছিল আপেক্ষিক তাপ। এস দিয়ে বুঝাইছিল আপেক্ষিক তাপ। তো এস এর বদলে আমরা সি লিখি। এস এর বদলে আমরা কি লিখি? সি। সি দিয়ে কি বুঝাই? সি দিয়েও বুঝাই আপেক্ষিক তাপ, কিন্তু একটা বিশেষ ধরনের আপেক্ষিক তাপ। ভাই কমেন্ট অফ করো তো সবার। সি হচ্ছে বিশেষ ধরনের আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপটাকে আমরা কি বলি? মোলার আপেক্ষিক তাপ। কেন মোলার আপেক্ষিক তাপ? কারণ গ্যাসের পরিমাণ বসাইছি মোল সংখ্যায়। যদি গ্যাসের পরিমাণ কেজি ভরে বসানো থাকতো, তাইলে আমরা লিখতাম এম এস ডেল থিটা। ডেল থিটা মানে তাপমাত্রার পার্থক্য। এখানে গ্যাসের পরিমাণ মোল সংখ্যায় দেওয়া আছে, এই জন্য আমরা লিখছি এম সি ডিটি। ডিটি মানে ওই ডেল থিটা, তাপমাত্রার পার্থক্য। এন মানে হচ্ছে মোল সংখ্যা, আর সি মানে হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। এবং এখানে যে এককটা লেখা আছে অবশ্যই এইটা মোলার আপেক্ষিক তাপের একক, যেটা হচ্ছে জুল পার কেজি কেলভিন। এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপের একক, জুল পার কেজি কেলভিন, ঠিক আছে? জুল পার মোল কেলভিন। জুল পার মোল কেলভিন, জুল পার কেজি কেলভিন হচ্ছে এইটার একক। এইটার একক হচ্ছে জুল পার কেজি কেলভিন। আর মোলার আপেক্ষিক তাপ যেটা আমাদের দরকার, সেই মোলার আপেক্ষিক তাপটাকে আমরা কি লিখি? জুল পার মোল কেলভিন। আচ্ছা, তো এখন এই যে সি পাইছি, মোলার আপেক্ষিক তাপ পাইছি, কি বলছি? এই মোলার আপেক্ষিক তাপ 2 প্রকার। এই মোলার আপেক্ষিক তাপ হচ্ছে 2 প্রকার। এটা আমার আগের স্লাইড দেখে আসলেই যে কোনো বাচ্চা ছেলেও বুঝবে যে আপেক্ষিক তাপ সি। এই আপেক্ষিক তাপ সি কে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে সিভি। তো সিপি দিয়ে আমরা কি বুঝাই? সিপি দিয়ে আমরা বুঝাই হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। সিপি দিয়ে কি বুঝাই? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। যদি চাপ স্থির রেখে, যদি হচ্ছে চাপ স্থির রেখে তাপমাত্রার পরিবর্তন হয়, তখন ডিকিউ সমান আসবে এন সিপি ডিটি। জাস্ট টি এর বদলে সিপি লিখবো। কেন? কারণ এখানে প্রেসার কনস্ট্যান্ট। এখানে প্রেসারটা কি? এখানে প্রেসারটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে স্থির চাপে তাপমাত্রার পরিবর্তন হইলে
ডিকিউ সমান হবে হচ্ছে এনসিপি ডিটি। আর যদি স্থির আয়তনে, দেখো এই জিনিসপত্রগুলো ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের মাথায় এই জিনিসগুলো ক্লিক করতেছে কিনা। স্থির চাপ মানে কি? স্থির চাপ মানে সমচাপ প্রক্রিয়া। স্থির চাপ মানে কি? স্থির চাপ মানে সমচাপ প্রক্রিয়া। ঠিক আছে, এরপরে আসেন স্থির আয়তন। স্থির আয়তন মানে কি? স্থির আয়তন মানে হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। এখন এইটাও মাথায় রাখেন, সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজের মান শূন্য। কতদিনের পড়া? সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজের মান কি? সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজের মান হচ্ছে শূন্য। তো যখন আয়তন স্থির থাকবে তখন আমরা কি লিখবো? ডিকিউ সমান লিখবো এন সিভি ডিটি। ডিকিউ সমান কি লিখবো? এন সিভি ডিটি। সিভি দিয়ে কি বুঝাচ্ছি? ইন কনস্ট্যান্ট ভলিউম, যখন আয়তন স্থির থাকতেছে। তো এই হচ্ছে, এখান থেকে আমরা একটা ভালো ওভারভিউ বুঝে নিলাম যে জিনিসটা এইরকম, যে সি দিয়ে এইটা বুঝায়, এরপরে সি কে আবার দুই ভাগে ভাগ করা যায়, এরপরে সেগুলার বৈশিষ্ট্য টৈশিষ্ট্য জানলাম। এবার আসেন আমরা কিছু কেতাবি কথাবার্তা বলে ফেলি। তো কেতাবি কথাবার্তার ভিতরে ঢুকলে আমরা শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, এখানে মোলার আপেক্ষিক তাপ বা সি সম্পর্কে বলা হয়েছে। এক মোল, এক লিখছে কিভাবে? এক মোল গ্যাসের তাপমাত্রা এক, কি লিখছে? এক মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যেই পরিমাণ তাপের প্রয়োজন হয়, যেই পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের কি বলে? তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। সো 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন, যেটাই লিখি না কেন একই কথা। 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ বলা হয়। একে সি দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে সূত্রটা তোর কাছে একটু অন্যরকম লাগতে পারে। তো আমরা এই সূত্র থেকে আসি। আমরা কি লিখছিলাম? আমরা লিখছিলাম ডিকিউ সমান সমান হচ্ছে এন সি ডি টি। এই যে আমাদের আগের পৃষ্ঠায় লেখা জিনিস, ডিকিউ সমান কি? ডিকিউ সমান এন সি ডি টি। তাহলে এইখান থেকে লিখতে পারবো, বা সি সমান কি? সি সমান সমান হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই এন ইন্টু ডিটি। ডিকিউ ডিভাইডেড বাই এন ইন্টু ডিটি, এইটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। সি সমান হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই এন ইন্টু ডিটি, এইটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি সবাই? এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, এরপরে আমরা কি বলছি যে এই মোলার আপেক্ষিক তাপ কয় প্রকার? এই মোলার আপেক্ষিক তাপ হচ্ছে 2 প্রকার। তো চলেন আমরা এই 2 প্রকার মোলার আপেক্ষিক তাপ সম্পর্কে আরেকটু ধারণা নিয়ে আসি। এই 2 প্রকার মোলার আপেক্ষিক তাপকে আমরা দেখে ফেলি। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, যেটাকে আমরা লিখতেছি সি অফ পি দ্বারা। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তো কথা কি? চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপ শক্তিকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি বলা হয়। তো সিপি সমান কি? সিপি সমান এখানে দেওয়া আছে একরকম সূত্র, তো এইটা আমরা লিখতেই পারি, কোনো সমস্যা নাই, ভুল না সূত্রটা। বাট আমরা ডেল কিউ দিয়ে লিখতে খুব বেশি পছন্দ করি না। ডেল কিউর চাইতে আমার কাছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ডি কিউ বেশি ভাল লাগে। তা আমার কথা কি ছিল? ডি কিউ সমান সমান কি? ডি কিউ সমান সমান হচ্ছে, ডি কিউ সমান সমান হচ্ছে এন কনস্ট্যান্ট প্রেসার স্থির চাপে, স্থির চাপে লেখা আছে। তো এন সিপি ডিটি, এন সিপি ডিটি, বা এখান থেকে কি লিখবো? এইখান থেকে লিখবো হচ্ছে সিপি সমান সমান হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই এন ইন্টু ডিটি। কি বলছি ভাইয়া? ভাইয়া বলছে হচ্ছে সিপিইউ সমান, সিপি সমান কি? সিপি সমান হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই এন ইন্টু ডিটি। এইটুকু অংশের কোনো পরিবর্তনই হয় নাই। ডিকিউ বাই এন ডিটি, ডিকিউ বাই এন ডিটি, এইটাও যা লিখছি ডিকিউ বাই এন ডিটি একই জিনিস। পার্থক্য হচ্ছে এখানে একটা জিনিস নতুন অ্যাড হয়েছে, সেইটা হচ্ছে চাপ স্থির রেখে। জাস্ট এইটা ছাড়া আর কোনো নতুন এডিশন নাই। যে এখানে আমরা কি করছি? এখানে আমরা চাপের মানটাকে স্থির রাখছি। চাপের মানটাকে স্থির রেখে আমি যে আপেক্ষিক তাপ পাইছি সেটাকে আমি বলতেছি স্থির চাপে
মোলার আপেক্ষিক তাপ ডিকিউ বাই এন ডিটি। এখন সিমিলার কথা বলতে পারি আমরা হচ্ছে আয়তন স্থির রেখে, যে এবার আয়তন স্থির রেখে গ্যাসের তাপমাত্রা বাড়ানো হইলো। তো এই যে দেখো সবকিছু অ্যাজ ইট ইজ সেম, জাস্ট একটা কথা চেঞ্জ হয়েছে, আয়তন স্থির রেখে, জাস্ট আয়তন স্থির রাখার কথা হয়েছে। তো আয়তন স্থির রেখে যদি এই কাজটা করি তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ডি কিউ সমান সমান হচ্ছে এন সিভি ডিটি, বা এইখান থেকে লিখতে পারবো সিভি সমান সমান কি, সিভি সমান সমান হচ্ছে ডি কিউ, সিভি সমান সমান হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই এন ইন্টু ডিটি, সিভি সমান হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই এন ইন্টু ডিটি। তো এই হচ্ছে আমাদের দুই রকম মোলার আপেক্ষিক তাপ, একটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, আরেকটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। একটা হচ্ছে স্থির আয়তনে, একটা হচ্ছে স্থির চাপে। আশা করি এইটুকু মোটামুটি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, এই যে সিপি এবং সিভি পাইছি, এই যে সিপি এবং সিভি পাইছি, এদের মধ্যে নানান ধরনের সম্পর্ক আছে, এদের মধ্যে নানান ধরনের সম্পর্ক আছে। সিপি পাইছি একটা, সিভি পাইছি একটা, এবং এখন আসেন এইবার আমরা হচ্ছে একদম ছাক্কা সূত্র দেখব, এক গাদা সূত্র দেখব আমরা। তো কারো যদি মনে হয় যে না আমার এত সূত্রের প্রমাণ দরকার নাই, আপনি চাইলেই ক্লাস থেকে লিভ নিতে পারেন। এমনিতেও কমেন্ট করতেছেন না, ভাইয়া কারো নামও পড়তেছে না, খুদাই এই ক্লাসে বসে থেকে কি করবেন, তাই না? আসেন আসেন, তো যেটা বলতেছিলাম সবাই একটু কথা শুনি, মাঝে মধ্যে দুষ্টুমি পেয়ে বসে, কি যে করব বুঝে পাই না। ওকে, সবাই একটু চিন্তা করেন, আমি ধরে নিলাম যে আমার একটা সিলিন্ডার দেওয়া আছে। খুব ভালো কথা, এটা একটা সিলিন্ডার, সিলিন্ডারের ভিতরে বিভিন্ন রকম গ্যাসের পার্টিকেল দিয়ে দেওয়া আছে। সিলিন্ডারের ভিতরে কি দিয়ে দেওয়া আছে? গ্যাসের অণুপরমাণু, গ্যাসের পার্টিকেল, যেগুলা এলোমেলো ইতস্তত চতুর্দিকে ছুটাছুটি করতেছে। খুব ভালো কথা। এই সিলিন্ডারের উপরে কি দেওয়া আছে? এই সিলিন্ডারের উপরে একটা পিস্টন দেওয়া আছে, যেই পিস্টনটা চাইলে কি করতে পারে? মুভেবল পিস্টন। মুভেবল পিস্টন, যে গ্যাসের যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, গ্যাসের অণুগুলা যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, অণুগুলা যদি পিস্টনটাকে উপরের দিকে অনেক জোরে ধাক্কা দেয়, তখন পিস্টনটা উপরে উঠে যাইতে পারে। আমরা জানি এই ধরনের ঘটনা। এবং এই যে পিস্টন উপরে উঠে গেল, সিলিন্ডারের আয়তন বৃদ্ধি পাইল, তার মানে গ্যাসের আয়তন বৃদ্ধি পাইল, তার মানে এখানে একটা কৃত কাজ হবে। আয়তন পরিবর্তন হইলেই, গ্যাসের আয়তন পরিবর্তন হইলেই এখানে একটা কাজ ঘটে, একটা কৃত কাজ ঘটে। আমরা এই বিষয়টা জানি, ঠিক আছে? তো ধরে নিছি কি, এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা হচ্ছে তাপ কুপরিবাহী। এই সিস্টেমটা কি? এই সিস্টেমটা হচ্ছে তাপ কুপরিবাহী, ঠিক আছে? খুব ভালো, বেশি ভালো পরিবহন করে না, অল্প স্বল্প পরিবহন করবে। খুব ভালো কথা। তো এই সিস্টেমটার ভিতরে আমরা কি করব? এই সিস্টেমটার ভিতরে আমরা ফার্স্টে যে জিনিসটা করব, ফার্স্টে হচ্ছে আমরা এখানে আয়তন স্থির রাখবো। আমরা কি করব দেখো বাচ্চা লোক, খুব সিনসিয়ারলি তাপগতিবিদ্যার সমস্ত কনসেপশন আপনার কাজে লাগবে আজকের ক্লাসে। তো আমরা কেস নাম্বার ওয়ান, কেস নাম্বার ওয়ানে কি করব? কেস নাম্বার ওয়ানে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে আয়তন স্থির রাখবো। তো খুব ভালো কথা, আপনি বললেন জি ঠিক আছে, আয়তন স্থির রাখলাম। তো আয়তন যখন স্থির রাখবো, আয়তন স্থির রেখে কি করব? তাপ শক্তি দিব। আয়তন স্থির রেখে তাপ শক্তি দিব। তো তাপ শক্তি দিলে পরে আমরা কি জানি? আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে ডিকিউ সমান সমান কি? ডিকিউ সমান সমান হচ্ছে এন সিভি ডিটি। ডিকিউ সমান কি? ডিকিউ সমান হচ্ছে এন সিভি ডিটি। এটা কোন কেসের জন্য? এটা হচ্ছে যখন আমি আয়তন স্থির রাখতেছি। ভেরি ইম্পর্টেন্ট কথা বলতেছি, ভেরি ইম্পর্টেন্ট কথা বলতেছি, মাথায় রাখেন। আয়তন স্থির রেখে তাপ শক্তি আদান প্রদান হয়েছে, তো সেই তাপ শক্তিকে আমি কি লিখবো? ডিকিউ সমান এন সিভি ডিটি। এটাই তো একটু আগে কথা হয়েছিল। আপনি বললেন যে হ্যাঁ ভাই এটাই কথা হয়েছিল, বুঝতে পারছি। আচ্ছা, এখন চলে আসেন, আমি বললাম যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দিকে তাকাও। তাপগতিবিদ্যার কি করো? তাপগতিবিদ্যার
প্রথম সূত্রের দিকে তাকাও। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র তোমাকে কি বলছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র তোমাকে বলছে ডিকিউ সমান সমান হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ। তুমি বললে হ্যাঁ এটা তো আমরা জানি, খুব ভালো কথা, কিন্তু তোমাকে বলছি কি আয়তন স্থির রাখার কথা। কি বলছি? আয়তন স্থির। তো আয়তন স্থির রাখা মানে কি? ডিভি এর মান কত? ডিভি এর মান হচ্ছে 0। ডিভি এর মান 0 হইলে ডিডব্লিউ সমান কত? ডিডব্লিউ হচ্ছে সমান 0। দেখো চমৎকার দুইটা বাংলা কথা বলে ফেলছি, কিন্তু আগের দিনের পড়ার কনসেপশন এটা, আমাদের গতকালকের পড়া, এর আগের দিনের পড়া, সবকিছুর মিলিত কনসেপশন, যে আয়তন স্থির রাখছি। সো আয়তন স্থির রাখলে ডি সরি ডিভি এর মান কি হবে? ডিভি এর মান হবে হচ্ছে 0। ডিভি এর মান যদি 0 হয় তখন কৃত কাজের মান কত হবে? স্মরণ হয় নাই, আয়তনের পরিবর্তন হয় নাই, তাহলে কোনো কাজ হবে না। তাহলে ডিডব্লিউ সমান কি হবে? ডিডব্লিউ সমান হবে 0। তাইলে এইখান থেকে খেয়াল করো, আমরা লিখতে পারি বা ডি কিউ সমান সমান কি? ডি কিউ সমান সমান হচ্ছে ডিইউ, কারণ এই যে ডিডব্লিউ আছে, এই ডিডব্লিউ সমান কি? এই ডিডব্লিউ সমান 0। তো এখন ডিকিউ সমান ডিইউ। তুমি আবার দেখতেছো যে ডিকিউ সমান কি? ডিকিউ সমান হচ্ছে এন সিভি ডিটি। এটা দেখা যাচ্ছে না? ডিকিউ সমান কি? ডিকিউ সমান হচ্ছে এন সিভি ডিটি। সুতরাং দুঃখিত, সুতরাং এইখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ডিইউ সমান সমান হচ্ছে এন সিভি ডিটি। বেশ চমৎকার একটা ইনফরমেশন পাইলাম যে ডিইউ অন্তস্থ শক্তির পরিবর্তন সমান কি? অন্তস্থ শক্তির পরিবর্তন সমান হচ্ছে এন সিভি ডিটি। ডিইউ সমান হচ্ছে এন সিভি ডিটি, এটা আমরা জানলাম। বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের ক্লিয়ার হইল। আচ্ছা, তো এরপরে এটা জানার পরে আমরা ভাবলাম যে এবার আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাই। তো সামনের দিকে আগায় গিয়ে আমি যে জিনিসটা দেখতে পাইছি যে এখানে তো এরকম একটা ব্যাপার ছিল যে ডিকিউ সমান কি? ডিকিউ সমান হচ্ছে এনসিভি ডিটি। তো আমরা যেটা পাইছিলাম যে ডিকিউ, আচ্ছা ডিকিউ এখানে আর দরকার নাই। ডিকিউ যদি এখানের কাজে না লাগাই, দাঁড়াও, ডিকিউ সমান রু 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 রু। আসেন আমরা আরেকটু অ্যাডভান্স জিনিসপত্র দেখি। তো এটা দেখছি কেস নাম্বার 1। কেস নাম্বার 1-এ আয়তন স্থির ছিল। আয়তন স্থির থাকলে ডিভি 0 ডিডব্লিউ 0, তাহলে যাহা ডিকিউ তাহাই হচ্ছে ডিইউ। তাহলে ডিকিউর মান ছিল এন সিভিডিটি, তাহলে ডিইউর মান কি আসবে? ডিইউর মান আসবে এন সিভিডিটি, একই ভ্যালু আসবে। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে কেস নাম্বার 2। আপনি বলেন কেস নাম্বার 2 কি জিনিস? কেস নাম্বার 2 কি হবে? এটা তো বলা খুব সহজ। কেস নাম্বার 2 হবে হচ্ছে স্থির চাপে। এইবার আমরা চাপের মান স্থির রাখবো। তো স্থির চাপে আপনি যদি ঘটনাটা ঘটাইতে চান, স্থির চাপে আপনি ঘটনাটা ঘটাইতে গেলে তখন চাপের মান স্থির। তো প্রেসার কনস্ট্যান্ট থাকলে কোনো রাশির মান কিন্তু 0 হয় না। একটু মনে করে দেখো, সমচাপ প্রক্রিয়া। বিশ্বাস না হলে তোমার খাতার পৃষ্ঠা উল্টাও। একদম শুরুতেই, বস একটু 2 ডিগ্রি কমাও না। একদম শুরুতেই আমরা পড়ছিলাম সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ায় কোনো কিছুর মান কিন্তু 0 হয় না। তাহলে সমচাপ প্রক্রিয়ার জন্য গৃহীত তাপ শক্তি ডিকিউ সমান কি লিখা যাবে? ডিকিউ সমান লিখা যাবে হচ্ছে এন সিপি ডিটি। ডিকিউ সমান কি লিখা যাবে? ডিকিউ সমান লিখা যাবে হচ্ছে এন সিপি ডিটি। এইটাও বেশ চমৎকার একটা ইনফরমেশন আমাদের জন্য যে ডিকিউ সমান কি? ডিকিউ সমান হচ্ছে এন সিপি ডিটি। কারণ আলটিমেটলি কোনো কিছুর মান কি হবে না? কোনো কিছুর মান 0 হবে না। তো এখন এখান থেকে আসো, আমরা কি লিখতে পারি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাকে কি বলছে? তাপগতিবিদ্যার ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স, মজাটা খেয়াল করেন, মজা হয়ে যাবে এখন। ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স আপনাকে বলছে ডিকিউ সমান সমান কি? ডিকিউ সমান সমান হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ। আপনি বললেন হ্যাঁ ভাই, সোনার বাংলাদেশ, ঠিক আছে। তাইলে বা এইখান থেকে ডিকিউ সমান কি লিখা যাবে? ডিকিউ সমান লিখা যাবে এন সিপি ডিটি। লিখলাম ডিকিউ সমান এন সিপি ডিটি। আগের ইকুয়েশনে আসেন, আগের ইকুয়েশন থেকে কি পাইছেন? ঢাকা ইউনিভার্সিটি সমান কি? এই ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি। ইন্টারনাল এনার্জি চেঞ্জ। তাহলে ডিইউ সমান কি পাইছিলাম? এন সিভি ডিটি। বসান বিসমিল্লাহ বলে, ডিইউর জায়গায় বসান এন সিভি ডিটি প্লাস ডিডব্লিউ সমান কি শিখছিলেন? ডিডব্লিউ সমান শিখছিলেন জাতীয় সূত্র পি ইন্টু ডিভি। বা এই পাশে চলে আসি, এই পাশে জায়গা কমে গেছে। তাহলে এখান থেকে আমরা লিখি হচ্ছে এন সিপি ডিটি
ইজ ইকুয়ালস টু হচ্ছে এন সিভি ডিটি প্লাস, এখন এখানে কি আছে পি ইন্টু ডিভি, এখানে কি আছে পি ইন্টু ডিভি। তো এখানে কনস্ট্যান্ট কি আছে, কনস্ট্যান্ট আছে হচ্ছে প্রেসার, প্রেসারটা কনস্ট্যান্ট আছে, তার মানে ভলিউম এবং টেম্পারেচার পরিবর্তন হইতে পারবে। তো ভলিউম এবং টেম্পারেচার যদি পরিবর্তন হয়, খেয়াল করেন আমরা কি জানতাম, আমাদের জাতীয় সূত্র আমাদেরকে কি বলছে, পিভি ইকুয়ালস টু হচ্ছে এন আর টি। জাতীয় সূত্র আপনাকে এটা বলছে না, পিভি ইকুয়ালস টু এনআরটি, সেই আদর্শ গ্যাস থেকে আপনাকে বলে যাচ্ছে। তো পিভি ইকুয়ালস টু যদি এনআরটি হয়, তাহলে খেয়াল করো তো, আমি ডিফারেন্সিয়েশন করলেই পারতাম, করতে ইচ্ছা হয় নাই, করি নাই, জাস্ট পি ইন্টু ডিভি, ডিভি দিয়ে কি বুঝাইছি, আয়তনের পরিবর্তন। কথাটা বুঝে নাও সবাই, ডিভি দিয়ে কি বুঝাইছি, আয়তনের পরিবর্তন। তো আয়তনের পরিবর্তন হইলে চাপের মান পরিবর্তন হবে না, কারণ টপিকের নামই হচ্ছে স্থির চাপে, টপিকের নাম কি বলছি, স্থির চাপে, তাইলে আয়তন পরিবর্তন হবে না। তাইলে এন কি, মোল সংখ্যা, মোল সংখ্যা কি পরিবর্তন হবে, আমি দেখলাম যে না, মোল সংখ্যাও পরিবর্তন হবে না। আর কি জিনিস, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এইটাও পরিবর্তন হবে না। তাইলে একমাত্র একটা জিনিসই পরিবর্তন হইতে পারে, সেটা কি, সেটা হচ্ছে টেম্পারেচার। তাহলে পি ইন্টু ডিভি সমান লিখতে পারবো এন আর ইন্টু ডিটি, এন আর ইন্টু ডিটি। এটা চাইলে ডিফারেন্সিয়েশন করেও আমরা বাইর করতে পারতাম, বাট একদম সহজ জিনিস, যাদের ডিফারেন্সিয়েশনের বেসিক ক্লিয়ার আছে তারা দেখেই বুঝতেছেন যে এখানে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলেই বিষয়টা এরকম আসবে। তো পি ইন্টু ডিভি সমান হচ্ছে এন আর ডিটি, ঠিক আছে। তো ওইটুকু যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা এই ইকুয়েশনে চলে আসি। তাহলে পি ইন্টু ডিভি সমান কি লিখবো, পি ইন্টু ডিভি সমান লিখবো এন আর ডিটি। তাহলে বা এইখান থেকে আমি লিখবো হচ্ছে এন সিপি ডিটি is equals to n cp dt is equals to হচ্ছে n আর dt কমন নেই, তাহলে আসবে হচ্ছে এখান থেকে cv প্লাস r। তাহলে বোথ সাইডে খেয়াল করেন, কাটাকাটি খেলি আমরা, n আর n কাটা, dt আর dt কাটা, তাহলে আলটিমেটলি কি থাকছে, আলটিমেটলি থাকছে বা cp সমান সমান হচ্ছে cv প্লাস আর, বা এইখান থেকে লিখতে পারি জাতীয় সূত্র, জাতীয় সূত্র সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু হবে আর, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু হবে হচ্ছে আর। তো এখান থেকে আমরা একটা ফাটাফাটি ইম্পর্টেন্ট সূত্র পেয়ে গেলাম যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু কি, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু হচ্ছে আর। এখান থেকে এক ধরনের জ্ঞান আমরা আহরণ করতে পারছি। আচ্ছা, তো এই জ্ঞান আহরণ করা শেষ হইলে আমরা এই সাইড দিয়েই আরেকটা ছোট জ্ঞান একটু অর্জন করে ফেলবো। এটা নিয়ে বেশি কথাবার্তা বলার আমাদের প্রয়োজন নাই, আর বেশি কথাবার্তা আমাদেরকে বলাও নাই যে আমরা বেশি কথাবার্তা বলবো। তো কি কথাবার্তা আমরা বলবো, টপিকটা কি, টপিকটা হচ্ছে যদি আমরা একটু ক্লাসের লেকচার প্ল্যানের দিকে একটু ফিরে তাকাই যে আমরা কিভাবে লেকচার প্ল্যানটা ভাঙছিলাম। তো আমরা লেকচার প্ল্যানটা ভাঙছিলাম এইভাবে, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এটা একটা ফাটাফাটি ইম্পর্টেন্ট সূত্র। এবং আর এর মান কোন এককে লিখবা, এটা একটা ভাইটাল কোয়েশ্চেন হইতে পারে। তো মনে রাখেন আর এর মান কি হবে, আর এর মান হবে হচ্ছে 8.314 জুল পার মোল কেলভিন, আর এর মান হবে 8.314 জুল পার মোল কেলভিন, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করেন আমরা দেখি আমরা কি কি জিনিসপত্র পড়ে ফেলছি, একটু পজিটিভ ভাইব নিয়ে আসি। তো এখান থেকে খেয়াল করেন আমাদের পি পড়া হয়ে গেছে, সিপি পড়া হয়ে গেছে, সিভি পড়া হয়ে গেছে, এবং সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এইটাও পড়া হয়ে গেছে। মোটামুটি আমরা বেশ জিনিসপত্র দেখে ফেলছি। আমরা বেসিক্যালি এই সূত্রটা প্রমাণ করতে চাই, এবং এই সূত্রটা প্রমাণের জন্যই বেসিক্যালি এত এত কথা বলা লাগতেছে, ঠিক আছে। এইটাই আমার মেইন লক্ষ্য উদ্দেশ্য আজকের ক্লাসে, আমার লক্ষ্য উদ্দেশ্য এই সূত্রটা প্রমাণ করা, যেটা দিকে আমরা এখনই আগাবো। তো লাস্ট এই ছোট্ট কথাটা আমাদের জেনে রাখা লাগবে, সেটা কি, সেটা হচ্ছে সিপি বাই সিভি ইকুয়ালস টু হচ্ছে গামা। ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে আমরা দুই ধরনের আপেক্ষিক তাপ পাইছি, যে একটাকে আমি কি বলতেছি, একটাকে আমি বলতেছি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, যেটাকে লিখতেছি হচ্ছে সিপি দ্বারা স্থির চাপে, এবং আরেকটা আছে
যেটাকে আমি বলতেছি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি যে কোনো গ্যাসের জন্য, সবাই মনোযোগ দিয়ে কথা শুনেন, হারাই যেতে পারেন, যে কোনো গ্যাসের জন্য এই দুইটা আপেক্ষিক তাপের অনুপাত সর্বদা সমান থাকে। কি বললেন? যে কোনো গ্যাসের জন্য অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন, সালফার ডাইঅক্সাইড, মিথেন, এই যে ভিন্ন ভিন্ন গ্যাস আছে, এই সমস্ত ভিন্ন ভিন্ন গ্যাসের জন্য গামা বা সিপি বাই সিভি, গামাটা কি বেসিক্যালি? গামাটা হচ্ছে সিপি এবং সিভি এর একটা অনুপাত। গামাটা কি? গামাটা হচ্ছে সিপি এবং সিভি এর একটা অনুপাত। সিপি কি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো এই দুইটা আপেক্ষিক তাপের অনুপাত সর্বদা কনস্ট্যান্ট থাকে, অলওয়েজ অলওয়েজ। এবং সেই কনস্ট্যান্ট ভ্যালুগুলো, এখন তোকে বললাম কনস্ট্যান্ট থাকে, তোর মনে আসতে পারে যে ভাই কনস্ট্যান্ট ভ্যালুগুলা কত, সেটা একটু আমাদেরকে জানান। তাহলে আসেন আমরা সেই কনস্ট্যান্ট ভ্যালুগুলা জেনে নেই। যদি হচ্ছে এক পারমাণবিক গ্যাস হয়, যদি হচ্ছে এক পারমাণবিক ছুটি পার্টি এক পারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু আসে হচ্ছে 1.67। যদি হচ্ছে দ্বিপরমাণুক গ্যাস হয়, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু হচ্ছে 1.4। এবং যদি বহু পারমাণবিক গ্যাস হয়, বহু পারমাণবিক গ্যাস হয়, তাহলে গামার ভ্যালু আসে হচ্ছে 1.33। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বেশিরভাগ কথাবার্তা। বিফোর স্টার্টিং হোয়াট? বিফোর স্টার্টিং দ্যাট ফাটাফাটি ইম্পর্টেন্ট সূত্র, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবং এই যে গামাকে পাইছেন না, মনে রাখেন, সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কোন সূত্র এই গামাকে ছাড়া হবে না। যেখানেই আপনি দেখবেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে, যেখানেই আপনি দেখবেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে, সেখানেই আপনি দেখবেন একটা গামা চলে আসবে। যেখানেই রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেখানেই কি থাকবে? সেখানেই থাকবে হচ্ছে গামা। ঠিক আছে? যাহা হুই কেমিস্ট্রি ওহা হুয়া এক্সেপশন। ঠিক আছে? দেখছো নাকি? তো এরকম আর কি, যেখানেই রুদ্ধতাপীয় প্রক্রিয়া সেখানে কোনো এক্সেপশন দরকার নাই, এটা নাথিং এক্সেপশন, এইটাই নর্মাল। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যা সূত্র আমরা দেখব সবকিছুর ভিতরে কি থাকবে? সবকিছুর ভিতরে থাকবে হচ্ছে গামা। ওকে ফাইন, মোটামুটি অনেক কথাবার্তা আমরা বলে ফেলছি। এখান থেকে ভালো ভালো যতগুলা বাক্স বানাইছি, ধরেন সূত্রের প্রমাণ আপনার ভালো না লাগতেই পারে, কিছু করার নেই, আমরা দেখাবো। ডিইউ সমান এন সিভিডিটি, সারা জীবনের জন্য মুখস্থ রাখবেন। ডিকিউ সমান এন সিপিডিটি, সারা জীবনের জন্য মুখস্থ। সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, মুখস্থ। এবং আর সমান হচ্ছে 8.314 জুল পার মোল কেলভিন, এইটাও মুখস্থ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সিপি বাই সিভি সমান হচ্ছে গামা। তো এই যে 5টা বাক্স বা 4টা বাক্স আছে, এই 4-5টা বাক্স মনে রাখেন, জীবন সুন্দর হয়ে যাবে অনেক। আচ্ছা, এইবার আমরা কি করব? এইবার আমরা আগাবো হচ্ছে আমাদের বোম্বাস্টিক ইম্পর্টেন্ট সূত্র, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সেইটাকে প্রুফ করার দৌড়ে। তো আমরা কি দৌড় শুরু করব? এইটা প্রুফ করতে পারলেই আজকে রাকিবুল্লাহকে ছুটি দিয়ে দিব। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইটার হচ্ছে আমরা প্রুফ দেখব। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইটার আমরা কি করতে যাচ্ছি? এইটার আমরা প্রমাণটা কিভাবে হয় সেটা দেখে নিতে যাচ্ছি। এবং বলতেছি ভাই, যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট আছে, বা ইঞ্জিনিয়ারিং টার্গেটের কথা আমি বারবার কেন বলি, বোর্ডে তো সৃজনশীল সলভ করতে হবে। যেই ছেলেটা যেই মেয়েটা যত বেশি ভালো সূত্রের প্রমাণের সাথে অভ্যস্ত, তার সৃজনশীল সলভ করার ক্যাপাসিটি তত বাড়বে। সূত্র ডেরাইভ করা যত বেশি সহজ,
তত বেশি সহজ হচ্ছে সৃজনশীল সলভ করা। আচ্ছা, তাহলে চলে আসি আমরা কোন প্রক্রিয়ার জন্য আসি। অবভিয়াসলি আমরা আসি হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেস বা রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। আমরা আসি কোথায়? আমরা আসি হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায়। তো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কি হয়েছে? রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার জন্য আমরা জানি ডি কিউ সমান সমান হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ, ডিকিউ সমান ডিইউ যোগ ডিডব্লিউ। এখন রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় ডিকিউর মান কত? ডিকিউর মান 0, কারণ তাপ শক্তি আদান প্রদান হবে না। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া মানেই কি? রুদ্ধ তাপীয় প্রক্রিয়া মানেই হচ্ছে কিউ থাকবে হচ্ছে কনস্ট্যান্ট। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া মানেই হচ্ছে কিউ থাকবে হচ্ছে কনস্ট্যান্ট, আমরা জানলাম, খুব ভালো কথা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? বা 0 ইকুয়ালস টু কি? 0 ইকুয়ালস টু হচ্ছে ডিইউ সমান লিখা যাবে এন সিভি ডিটি প্লাস ডিডব্লিউ সমান লিখা যাবে হচ্ছে পি ইন্টু ডিভি। ডিডব্লিউ সমান লিখলাম পি ইন্টু ডিভি। আচ্ছা, এবার আমাদের একটু সাইড বিজনেস করতে হবে। কি সাইড বিজনেস করতে হবে? সাইড বিজনেসটা আমরা একটু এই সাইডের দিকে করার চেষ্টা করি, যেহেতু সাইড বিজনেস। তো সাইড বিজনেসটা হচ্ছে এরকম, সাইড বিজনেসটা হচ্ছে এরকম যে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এইটুকু থাকুক, এইটুকু যারা লিখছো এইটুকু লিখে একটু ডানে চলে আসো, খাতার ডান পাশে চলে আসো, আমি যেরকম চলে আসছি। তো আমরা কি জানি? আমরা জানি পিভি ইকুয়ালস টু কি? পিভি ইকুয়ালস টু হচ্ছে এন আর টি। ডেফিনেটলি আমরা জানি পিভি ইকুয়ালস টু কি? এন আর টি। তো এখন এই সমীকরণকে টি এর সাপেক্ষে ব্যবকলন, এই সমীকরণকে কি করব? প্রচুর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করা লাগবে উরকিস পারকিস লেভেলে। টি এর সাপেক্ষে আমরা কি করব? টি এর সাপেক্ষে আমরা এই মিষ্টি জিনিসটাকে ব্যবকলন করব। সো মিষ্টি করে যখন ব্যবকলন করবা, ডিফারেন্সিয়েশন তো কিছুই পড়েন নাই বোধহয়। আচ্ছা, আসেন ডিফারেন্সিয়েশনই পড়াই তাইলে আজকের ক্লাসে। ডিডিএক্স অফ ইউভি বলে একটা সূত্র আছে। কেন যে এনাম ভাই তোদেরকে ডিফারেন্সিয়েশনটা পড়ায় না? কেন যে নাইম ভাই পড়ায় না? কেন যে আমাদের জীবনটা একটু সুন্দর করে দেয় না? অদ্ভুত অদ্ভুত। তো আসেন ডিফারেন্সিয়েশন। ডিডিএক্স অফ ইউভি দেখছেন হয়তোবা, বা শুভ ভাই হয়তোবা দেখাইছে, কিন্তু যেহেতু আপনাদের বাক স্বাধীনতা নাই তাই কষ্ট করে আমি দেখাই দিচ্ছি। তো ডিডিএক্স অফ ইউভি সমান সমান হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। ডিডিএক্স অফ ইউভি সমান কি? ডিডিএক্স অফ ইউভি সমান হচ্ছে ডিডিএক্স অফ ইউভি, যেখানে ইউ আর ভি দুইটাই চলক, এই সূত্র সমান হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ, সরি ডিডিএক্সটা নিচে বসবে, ডিডিএক্স অফ ইউ। মানে প্রথম রাশিটাকে ধরে রেখে দ্বিতীয় রাশিটার ডিফারেন্সিয়েশন, তারপর আবার দ্বিতীয় রাশিটাকে ধরে রেখে প্রথম রাশিটার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স, এই হচ্ছে ইউভি মেথড, এই হচ্ছে ইউভি মেথড। আচ্ছা, তো এখন চলে আসি কোথায়? এখন চলে আসি হচ্ছে উপরের সমীকরণকে টি এর সাপেক্ষে ব্যবকলন করব। তো উপরের সমীকরণকে টি এর সাপেক্ষে ব্যবকলন করলে আমি লিখতে পারবো পি ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিপি বাই ডিটি সমান হচ্ছে এন একটা কনস্ট্যান্ট আর একটা কনস্ট্যান্ট, তাহলে ডিটি বাই ডিটি, ডিটি বাই ডিটি এর ভ্যালু আসবে 1। তাহলে এখান থেকে লেখা যাবে বা পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি, সবগুলা নিচের ডিটি কেটে দিছি মনে করো, এই নিচের ডিটি, এই নিচের ডিটি, এই নিচের ডিটি কেটে দিছি। তো খুব ভালো কেটে দিছি। তাহলে ওই পাশে এখন কি থাকে? ওই পাশে এখন থাকে হচ্ছে এন আর ডিটি। খুব ভালো কথা। তাহলে এইখান থেকে বা ডিটি সমান কি লিখা যাবে? ডিটি সমান লিখা যাবে হচ্ছে পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি ডিভাইডেড বাই এন ইন্টু আর। তো এই হচ্ছে আমরা সাইড বিজনেস থেকে প্রাপ্ত জ্ঞান।
আহারে কি করলাম, নিত্য পাথরে নেমেছি। তো খেয়াল করি পিভি ইকুয়ালস টু এনআরটি ছিল, পিভি ইকুয়ালস টু এনআরটি কে আমরা কি করছি, টি এর সাপেক্ষে ইউভি মেথডে ডিফারেন্সিয়েশন করে দিছি। তাহলে পি ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিপি বাই ডিটি সমান হচ্ছে এন আর ডিটি বাই ডিটি। সবগুলো নিচের ডিটি কাটাকাটি করে দিছি, তাহলে পি ডিভি প্লাস ভি ডিপি সমান হচ্ছে এন আর ডিটি। আমরা এখান থেকে ডিটি এর মান বাইর করতে চাই। আমরা এখান থেকে ডিটি এর মান বাইর করতে চাই। এখানে আমার ডিটি, হ্যাঁ ডিটি আছে, আমি ডিটি এর মান বাইর করতে চাই। তো ডিটি সমান হচ্ছে পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই এন আর। তাহলে এবার চলে আসি এই জায়গায়, এবার এই পাশটায় চলে আসি, এই পাশটায় চলে আসলে লিখতে পারবো বা জিরো সমান সমান হচ্ছে এন ইন্টু পিভি ইন্টু এই যে ডিটি আছে, এই ডিটি কে রিপ্লেস করার জন্যই আমাদের এত কেচ্ছা কাহিনী করতে হচ্ছে, যে আমরা এই ডিটিটাকে রিপ্লেস করতে চাই, এই ডিটি কে আমরা এই ডিটি দিয়ে রিপ্লেস করতে চাই। তো ডিটি কে রিপ্লেস করতে চাই বলে এত কষ্ট করতেছি। তো এই টি এর ডিটি এর জায়গায় কি লিখবো, ডিটি এর জায়গায় লিখবো হচ্ছে পি ইন্টু ডিভি, পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি ডিভাইডেড বাই হচ্ছে এন ইন্টু আর প্লাস লিখবো হচ্ছে পি ইন্টু ডিভি। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তাহলে আশা করা ছাড়া আমার কি বা করার আছে। এই দুষ্টামি করে না। এন আর এন কাটাকাটি করে দিচ্ছি, দুইটা মূল সংখ্যা কি হলো, দুইটা মূল সংখ্যা কাটাকাটি চলে গেল। তো দুইটা মূল সংখ্যা কাটাকাটি যাওয়ার পরের লাইনে আমি যেটা করতে পারি, আমি হচ্ছে আর দিয়ে গুণ করে দিতে পারি। আমি কি করব, উভয় পাশে কি করব, উভয় পাশে হচ্ছে আমি আর দিয়ে গুণ করে দিব। সো উভয় পাশে যদি আর দিয়ে গুণ করে দেই, তাহলে যেটা জিরো ছিল, জিরো তো জিরোই থাকবে, জিরো নিয়ে তো আমার কোনো প্রেশার নাই, তাহলে এটা জিরো থেকে যাবে। সমান সমান এই আর এর সাথে একটা আর কাটা চলে যাবে, তার মানে আসবে টিভি ইন্টু পি ডিভি প্লাস ভি ডিপি প্লাস আর দিয়ে গুণ হয়েছে না, এই জন্য এখানে একটা আর চলে আসবে, আর ইন্টু পি ইন্টু ডিভি, বা এইখান থেকে জিরো ইজ ইকুয়ালস টু হচ্ছে গুণ করে দেন, তাহলে সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি, ঠিক আছে, প্লাস এবার আসেন আর, এই আরটাকে রিপ্লেস করে দিব। সূত্র আবিষ্কার করে আসছি আমরা আর এর, আমরা আর সমান কি জানি, আমরা আর সমান জেনে আসছি, আর সমান জেনে আসছি সিপি মাইনাস সিভি সমান হচ্ছে আর। এটাকে আমরা কাজে লাগাবো, এইটাকে আমরা কাজে লাগাবো, সিপি মাইনাস সিভি সমান আর। তো এই সিপি মাইনাস সিভি সমান আর এই জিনিসটা যদি আমরা কাজে লাগায় ফেলি, তাহলে আর এর বদলে লিখতে পারবো হচ্ছে সিপি মাইনাস সিভি ইন্টু হচ্ছে পি ইন্টু ডিভি। বুঝতে পারছি। আচ্ছা, আমরা এইটুকু পর্যন্তই, এই পৃষ্ঠায় থাকুক, এই পৃষ্ঠায় আমরা আর কিছু লিখতে চাই না। আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের পৃষ্ঠায়। যারা লিখছো প্রমাণটা, যারা লিখছো নিজের হাতে, তারা অনেক বেনিফিটেড হবা, ঠিক আছে। মুখস্থ বিদ্যার ঝামেলা থেকে বেঁচে যাবা ভাই, বলতেছি তো। যারা সূত্রটা ঠিকঠাক মতো নিজেরা লিখে প্র্যাকটিস করছেন, আমার সাথে দৌড়াচ্ছেন, তারা অনেক উপকৃত হবেন। সো লিখে নেন, লিখে নেওয়া হয়ে গেছে আশা করি সব। বা আরো যাও ওইদিকে, তুমি যাইতে যেতে ওদের কোলের উপর উঠে যাও, নষ্ট কথা। ওকে, ঠিক আছে। তো এবার আমরা পরের পেজে চলে যাই। সো পরের পেজে যদি চলে যাই, আমরা পরের পেজে আমরা চলে গেলে লিখতে পারবো হচ্ছে বা জিরো সমান সমান, বেশ কয়েকবার এদিক ওইদিক যাইতে হবে, সিভি পি ডিভি সিভি ভি ডিপি। তাহলে লিখবো হচ্ছে সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি। ঠিক লিখছি আশা করি, হ্যাঁ ঠিক আছে। এরপরে কি লিখবো, সিপি পি ডিভি মাইনাস সিভি পি ডিভি। তাহলে এখানে লিখবো হচ্ছে প্লাস সিপি পি ডিভি মাইনাস সিভি ভি
ডিপি। ঠিক লিখছি না ভুল লিখছি? না, ভিডিপি হবে না, পিডিভি হবে। এইটাও পিডিভি হবে, তাইলে পি ইন্টু ডিভি। এখন দুইটা রাশি দেখো কমন যায়, কাটাকাটি যায়। এই যে রাশিটা আছে সিভি পি ডিভি এবং এইখানে আছে মাইনাস সিভি পি ডিভি, এই দুইটা একটা আরেকটাকে কি করবে, কেটে দিবে, বিয়োগ হয়ে যাবে, জিরো হয়ে যাবে, নাল করে দিবে, নেগলেক্ট করে দিবে, শেষ। এত কথার কি আছে? তাহলে এখান থেকে চলে আসি, এই পাশে দুইটা রাশি আছে, মোটামুটি আমরা সূত্রের প্রমাণে 2/3 করে ফেলছি। সিপি ইন্টু পি ইন্টু ডিভি প্লাস সিভি ইন্টু ভি ইন্টু ডিপি সমান হচ্ছে 0। বা এইবার আমরা কি করব, এইবার আমরা হচ্ছে সিভি দিয়ে ভাগ করে দিব। এবার আমরা হচ্ছে এই বা লেখার আগে আমরা কি করব, আমরা হচ্ছে সিভি দিয়ে, টিভিটা কত বড় ভি হয়ে গেছে দেখো না, সি অফ ভি দিয়ে ভাগ, সি অফ ভি দিয়ে কি করব, সি অফ ভি দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে সি অফ ভি দিয়ে যদি ভাগ করি তাহলে সিপি ডিভাইডেড বাই সিভি ইন্টু পি ইন্টু ডিভি প্লাস সিভি ডিভাইডেড বাই সিভি ইন্টু ভি ইন্টু ডিপি সমান হচ্ছে 0। বা এইখান থেকে চলে আসেন, সিপি বাই সিভি সমান কি, গামা, গামা পি ইন্টু ডিভি প্লাস সিভি বাই সিভি কাটা, তাইলে ভি ইন্টু ডিপি সমান হচ্ছে 0। শেষ হয় নাই, খেলা মাত্র শুরু। এইবার আমরা কি করব, এইবার আমরা পিভি দিয়ে ভাগ করব। কি করব ভাইয়া, আমরা পিভি দিয়ে ভাগ করব। কেন ভাগ করতেছি এরকম আন্দাজে একের পর এক? এমনিতেই ভাই, খুশিতে, ঠেলায়, ভরতে। তো আসেন পিভি দিয়ে ভাগ করি আমরা। তো পিভি দিয়ে যখন ভাগ করব তাহলে লিখতে পারবো বা গামা পি ডিভি, গামা পি ডিভি ডিভাইডেড বাই পিভি প্লাস ভি ইন্টু ডিপি ডিভাইডেড বাই পিভি সমান হচ্ছে 0। হালকা কাটাকাটি খেলি, এখানে হালকা কাটাকাটি খেলি, পি আর পি কি, পি আর পি কাটা, খুব ভালো কথা। এই পাশে ভি আর ভি কি, ভি আর ভি কাটা, আরো সুন্দর কথা। তাহলে চলে আসি, এখান থেকে কি লিখতে পারবো, বা লিখতে পারবো হচ্ছে গামা ডিভি বাই ভি প্লাস ডিপি বাই পি সমান হচ্ছে 0। বুঝতে পারছেন আশা করি সবাই? আশা করি বুঝতে পারছেন। অনেকটুকু গুছায় আনছি আমরা। তো এই পাশে এরকম একটা তেসরা করে টান দেই, এই পাশে এরকম দুষ্টু করে না। ওকে ওকে ফাইন। তাহলে এই জায়গায় আমরা কি করব, এবার আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব বা আমরা হচ্ছে সমাকলন করব। সমাকলনের বাংলাটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, শিখাইছে এগুলো এনামুল ভাই? হ্যাঁ, সমাকলনের বাংলা হচ্ছে ইন্টিগ্রেশন। অদ্ভুত, কিচ্ছু পারে না। তাহলে আসেন ইন্টিগ্রেশন করি। তাহলে এখানে কি আসবে, এখানে ফার্স্টে আমি লিখলাম ইন্টিগ্রেশন অফ ডিপি বাই পি প্লাস ইন্টিগ্রেশন অফ ডিপি বাই পি প্লাস ইন্টিগ্রেশন অফ গামা ডিভি বাই ভি সমান ইন্টিগ্রেশন অফ 0 লিখলাম, এখানে টি এর সাপেক্ষে করছি, তাহলে ডিটি। কারণ শুধু কিউ কনস্ট্যান্ট, শুধু কিউ কনস্ট্যান্ট, তাহলে বাকি যে কোনোটা পরিবর্তন হইতে পারবে। তাহলে এইখানে কি আসবে, এইখানে আসবে হচ্ছে এলএন পি প্লাস এইখানে আসবে হচ্ছে গামা এলএন ভি, ওই পাশে আসবে হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এই সূত্র বোধহয় দেখাইছি আপনাদেরকে, এই সূত্র বোধহয় গতদিনই দেখাইছি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স সমান হচ্ছে এলএন এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স সমান কি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স সমান হচ্ছে এলএন এক্স প্লাস সি, এরকম একটা ব্যাপার থাকে। তো এই সূত্রটাই আমরা এখানে কাজে লাগাইছি। এলএন পি প্লাস গামা এলএন ভি সমান হচ্ছে কনস্ট্যান্ট। বা এইখান থেকে
বা এইখান থেকে আসেন, সূত্র আমাদের দেখা যাচ্ছে একদম, বা এইখান থেকে আমরা লিখতে পারবো ln p প্লাস গামাটা পাওয়ার হয়ে উপরে উঠে যাবে, তাহলে ln v টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট, বা এইখান থেকে লিখতে পারবো log a প্লাস log b, log a প্লাস log b সমান কি log অফ ab, log a প্লাস log b সমান কি log অফ ab, তাহলে লিখতে পারবো বা ln p v টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট। আমরা অলমোস্ট আমাদের সূত্রের কাছাকাছি চলে আসছি। যারা এইটুকু লিখতেছেন লিখে নেন। কয়জন আছে? 20-50 জন আছে। ওকে, নাইস। তাহলে ln p v টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কি ln p v টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে বোথ সাইডে ই নিয়ে আসেন, বা ই ln p v টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু হচ্ছে ই অফ কনস্ট্যান্ট। তো যে কোনো কনস্ট্যান্টকে যদি আপনি ln করেন, ই করেন, লগ করেন, যাই করেন না কেন, সেটা আলটিমেটলি একটা কনস্ট্যান্ট বুঝায়। আর এই পাশে ই আর ln একে অপরকে কি করে, নাল করে দেয়, বা নেগলেক্ট করে দেয়, বা নালিফাই করে দেয়। তাহলে এই পৃষ্ঠাতেই আমরা লিখে ফেলতে পারি আমাদের আবিষ্কৃত সেই জাতীয় সূত্রটি, যেটিকে আমরা বিশ্রাইতেছিলাম সেই ভোরবেলার থেকে। এটা কি? এটা হচ্ছে বা p v টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। p v টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কি? p v টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। এইটার মানে কি? এইটার মানেটা ওই আগের p1 v1 সমান p2 v2 মতো। অর্থাৎ অর্থাৎ এখান থেকে আমরা চাইলে ম্যাথের জন্য সূত্র বানাইতে পারি। অর্থাৎ p1 v1 to the power gamma is equals to p2 v2 to the power gamma. রাকিব ভাই চলেন একটা রিস্ক নেই, ওদেরকে বাক স্বাধীনতা ফেরায় দেই। বলেন বাচ্চা লোক, বুঝতে পারছেন কিনা? দয়া করে বলেন বুঝতে পারছেন কিনা। লেখার জন্য সময় দিলাম, যান লেখার সময় দিছি, লেখেন লেখেন। নয়ন ভাই লেখেন লেখেন। জেমি ভাই, জানি না আমার সাথে জেমি ভাইয়ের দেখা হয় নাই। সাকিব, তোমার আর বুগা লাগবে না ভাইয়া, তোমার আর বুগা লাগবে না, তুমি খালি এই দুটো সূত্র লিখে নাও, বুগলেই হবে। এখানে লিমিট আসবে না, এখানে লিমিট আসবে না, কারণ আমরা এখানে p1 p2 চেঞ্জ করি নাই, আমরা শুধু রিলেশনশিপটা বানাইছি। আল্লাহ, সবাই বুঝতে পারছে? ঠোকর আলহামদুলিল্লাহ। জিসান, জিয়ন, হাকিম, তন্ময় মিস্ত্রি, রিয়াদ, অনেকেই, তাহসিনা, সমাকলন দেখলে মাথা গরম হয়ে যায়। আরে ভাই, ইন্টিগ্রেশনের মতো মজার আর কিচ্ছু নাই, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মতো মজার আর কিচ্ছু হইতে পারে না। দারুণ দারুণ জিনিস। ওকে, যারা বুঝছেন লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা বুঝেন নাই আই এম সরি, রেকর্ড ক্লাস দেখেন, শাহজাহান তপন স্যারের বইয়ের পাতা উল্টায়েন, বুঝবেন আশা করি। না বুঝলে রেকর্ড ক্লাস দেখেন, এত সুন্দর করে উইদাউট ইন্টারাপশন বলে গেছি লাইন বাই লাইন। আপনি লাগলে ভিডিও পজ করে করে দেখেন, বুঝবেন। নিতান্তই কারো যদি মন চায় ভাই আমি এত কিছু বুঝতে পারবো না, তাহলে বস আপনি এই দুটো সূত্র মুখস্থ করে ফেলেন। পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, p1 v1 মানে এইটা আর এইটা একই জিনিস। p v to the power gamma equals to constant, তার মানে p1 v1 to the power gamma equals to p2 v2 to the power gamma। তাইলে আমরা মোট স্থির চাপে, গুড। এই দেখি কে জিজ্ঞেস করছে, নিয়ন দাস, নিয়ন দাস, সাব্বাস, স্যালুট বেটা, লাভ ইউ। এইটাই, এই কোশ্চেনটাই আমি আমার স্যারকে জিজ্ঞেস করছিলাম, এই কোশ্চেনটা আমি আমার স্যারকে জিজ্ঞেস করছিলাম। তো কাহিনীটা হচ্ছে যে ওই যে অন্তস্থ শক্তির পরিবর্তন ডিইউ বের করছি, এইটা সকল প্রক্রিয়ার জন্য সেম, সকল প্রক্রিয়ার জন্য ডিইউ এর মান সেম, সকল প্রক্রিয়ার জন্য ডিইউ এর মান সেম।
গামা উপরে গেল কিভাবে, আয় হায়, গামা উপরে গেল কিভাবে, এটা যদি তুই না বুঝিস তাহলে তো তুই লগারিদমের অঙ্কই করিস নাই। এই যে ধর যদি সিচুয়েশনটা থাকে এ লগ বি, এইটাকে লগ বি টু দি পাওয়ার এ লেখা যায়, তো এ লগ বি যদি থাকে ওইটাকে লগ বি টু দি পাওয়ার এ লেখা যায়। তো গামা এল এন ভি, তো গামাটা পাওয়ার হিসেবে মাথার উপরে চলে যাবে, এটা তো লগারিদমের গ্যাস। আচ্ছা করেন করেন, শাহজাহান তপন স্যারের বই করেন, ইসাক স্যারের বই করেন, কোনো বই নিয়ে আমার এমন কোনো অসুবিধা নাই। বাট একদম সত্যি কথা হচ্ছে যে ভাই তপন স্যারের বইতে সবকিছু অনেক মানে ইজিলি অ্যাচিভেবল করে দিয়ে দেওয়া আছে, সবকিছু ইজিলি অ্যাচিভেবল করে দিয়ে দেওয়া আছে। মারিয়া যা খুশি ইচ্ছা তা কিছু দিয়ে ভাগ করা যায়। আপনার যদি মন চায় আপনি জিমি ভাইয়াকে দিয়ে ভাগ করবেন, আপনি করতে পারেন, কিন্তু লাভ হচ্ছে কি আদৌ? ভাগটা যে করলেন, মন চাইলে যে মার জিমি ভাইকে, মার মার জিমি ভাইকে দিয়ে ভাগ কর, করলি জিমি ভাইকে দিয়ে ভাগ করলি, কিন্তু খেয়াল কর এখানে যদি তুই সিপি দিয়ে ভাগ করস, তুই বুঝ তুই যে জিনিসটা চাইছস, তুই সিপি দিয়ে ভাগ করতে চাইছস, তাহলে সিপি সিভি কাটাকাটি যাবে, সিপি সিপি কাটা, এখানে আসবে সিভি বাই সিপি। তো সিভি বাই সিপি সমান আলটিমেটলি হচ্ছে 1/গামা, সিভি বাই সিপি সমান হচ্ছে 1/গামা। তো কি দরকার 1/গামা, ঘুরে ফিরে এই জিনিসই আসবে, গামা ইন্টু পি ইন্টু ডিভি হবে, সিপি দিয়ে ভাগ করার কোনো কারণ নাই। সিপি গ্রেটার দেন সিভি সমা ওইটা এখনো বলি নাই, আর এটা চিন্তা করা খুব সহজ আসলে। একটু মাহরিয়া মাহরিয়া মাহবুবা, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আশা করি। আমি দুঃখিত নামটা ভুল বলার জন্য, দুঃখিত। ই হচ্ছে লগারিদমের বিপরীত ফাংশন, ই হচ্ছে লগারিদমের বিপরীত ফাংশন, ঠিক আছে? আচ্ছা হইছে, আর কমেন্ট করা লাগবে না। রাকিব ভাই ওদেরকে একটু রেস্ট দাও, ওরা অনেক কথা বলিস, কথা বলিস না তো, তোদের একটু রেস্ট দরকার। আর দুটো সূত্র দেখে বাড়ি চলে যাই। পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কি, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। খুব ভালো কথা, আসেন। তো এখন এখান থেকে আমি ফার্স্টে বললাম যে ভাই আমি তো জানি পিভি ইকুয়ালস টু এন আর টি, আপনি বললেন খুব ভালো কথা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো, ভি সমান সমান, আচ্ছা ভি সমান না লিখি, ফার্স্টে লিখি পি সমান সমান হচ্ছে এন আর টি ডিভাইডেড বাই হচ্ছে ভি। আপনি বলেন হ্যাঁ সুন্দর, মেনে নিছি আমরা। তাহলে এখান থেকে চলে আসি, বা পি এর জায়গায় কি লিখবো আমরা, পি এর জায়গায় লিখবো হচ্ছে এন আর টি ডিভাইডেড বাই হচ্ছে ভি ইন্টু কি, ইন্টু হচ্ছে ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। তাইলে বা এইখান থেকে এন আর টি ইন্টু এন আর টি থাকলো, ভি নিচে আছে একটা, এই ভি এর উপরে পাওয়ার কত, ভি এর উপরে পাওয়ার হচ্ছে 1, এই নিচে সরি এই যে নিচের ভিটা আছে, এই নিচের ভি এর উপরে পাওয়ার কত, নিচের ভি এর উপরে পাওয়ার আছে 1, উপরে ভি এর উপর পাওয়ার আছে কি গামা, তো এই নিচের ভি উপরে উঠলে কি হবে -1, নিচের ভি উপরে উঠলে হবে -1, তাইলে টি ভি টু দি পাওয়ার গামা -1 ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। তাইলে বা এইখান থেকে টি ভি টু দি পাওয়ার গামা -1 ইকুয়ালস টু আসবে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এন ইন্টু আর, যেখানে এন কি মোল সংখ্যা, এন কি মোল সংখ্যা, তাপমাত্রা পরিবর্তন করি, চাপ পরিবর্তন করি, আয়তন পরিবর্তন করি, যাই পরিবর্তন করি না কেন গ্যাসের মোল সংখ্যার কোনো পার্থক্য ঘটে না, মোল সংখ্যা যা ছিল তাই থাকে। আর কি, ও তো সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, এইটাও কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করছি, কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে কি পাবো, আরেকটা কনস্ট্যান্ট সমান সমান হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই জায়গা থেকে লিখতে পারি সুতরাং টি ভি টু দি পাওয়ার গামা -1 ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। এইটাও আরেকটা জাতীয় সূত্র আমাদের জন্য, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আরো একটি জাতীয় সূত্র, টি ভি টু দি পাওয়ার গামা -1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইটার তাৎপর্য কি, এইটার তাৎপর্য হচ্ছে এটা থেকে আমরা ম্যাথের জন্য সূত্র বানাইতে পারি, P1 V1 টু দি পাওয়ার গামা -1
ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। সো এই হচ্ছে আমাদের ম্যাথের জন্য আরো একটা ফাটাফাটি ইম্পর্টেন্ট সূত্র। ঠিক হ্যাঁ, বুঝতে পারছি আশা করি। কিচ্ছু না, জাস্ট পিভি ইকুয়ালস টু এনআরটি থাকে চেঞ্জ করে বসাইছি। পিভি টু দি পাওয়ার গামা এটা জানতাম, পি এর মান এনআরটি বাই ভি বসাইছি, পি এর মান এনআরটি বাই ভি বসাইছি, কাহিনী ঘটে গেছে। ওকে, কাহিনী ঘটায় ফেলছি। আমরা আরেকটু সামনে জায়গায়, আমাদের কাহিনী ঘটানো এখনো যাস না কেন ভাই? এটার পয়েন্টারের কি জানি সমস্যা হয়েছে রাকিব ভাই, 2-3 ক্লিক না করলে যায় না। পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কি? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। এখন আবারও আমরা কি জানি ছোটবেলার সূত্র, পিভি ইকুয়ালস টু হচ্ছে এন আয় কে রে, পিভি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি। আসবে নাকি? কি করছো তুমি ওদেরকে? ওরা কান্নাকাটি করতেছে। তুমি এত পড়াইছো, ওরা তো কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে ওরা। এরকম বানছো কেন সবকিছু? বুঝতে পারছি, হেব্বি লাগতেছে পুরা একদম নিনজা কুংফু নিনজা। আসবে নাকি? আসো না, ওই যে আমাকে ওই দিন ডাকতেছিলে না, আসো আসো না, সুন্দর লাগতেছে। আল্লাহ হাফেজ। পিভি ইকুয়ালস টু এনআরটি। এই করে ফেলছিস না তোরা? বা এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ভি সমান সমান হচ্ছে এন আর টি ডিভাইডেড বাই হচ্ছে পি। ওকে ফাইন, তাহলে আসেন ভি এর মান বসায় দেই। বা এখান থেকে লিখতে পারবো হচ্ছে পি ইন্টু ভি এর জায়গায় কি লিখবো? ভি এর জায়গায় লিখবো এন আর টি ডিভাইডেড বাই হচ্ছে পি টু দি পাওয়ার কি লিখবো? গামা ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। বা এইখান থেকে কি লিখবো? এইখান থেকে লিখবো হচ্ছে, দেখো পি এখানে নিচে আছে, তাহলে পি এর উপরে পাওয়ার কি? পি এর উপরে পাওয়ার হচ্ছে গামা, লিখি আর কি। তাইলে এন টু দি পাওয়ার গামা, এইভাবে লিখি না এই জীবনে, তোদের জন্য লিখলাম আর টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা ইন্টু পি টু দি পাওয়ার গামা সমান সমান কি? সমান সমান হচ্ছে কনস্ট্যান্ট। বা এইখান থেকে কি লিখবো? এইখান থেকে এবার নিচে গামা আছে, উপরে নিয়ে আসি, তাইলে পি টু দি পাওয়ার, এখানে পি এর উপরে পাওয়ার কত? 1, এই পি এর উপরে পাওয়ার আছে 1, তাহলে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু পি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার গামা ইন্টু আর টু দি পাওয়ার গামা। এখানে প্রত্যেকটা রাশি ধ্রুবক, তার মানে আবারও আমি এখান থেকে পাচ্ছি আরেকটি কনস্ট্যান্ট। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমরা একটা মজার জিনিস করব। কি মজার জিনিস করব? সেটা হচ্ছে এখানে দুইটার উপরেই পাওয়ার আছে। পি এর উপরে পাওয়ার আছে কত? 1 মাইনাস গামা। আবার টি এর উপরে পাওয়ার আছে কত? গামা। তো এখন দুইটার উপরেই পাওয়ার রাখা যায়, শুধু পি এর উপরে সবগুলা পাওয়ার রাখা যায়, শুধু টি এর উপরে সবগুলা পাওয়ার রাখা যায়। আপনি কোনটা রাখবেন এটা একান্তই আপনার নিজের ইচ্ছা, বাট আমার কাছে যেটা ভাল লাগে, খেয়াল করেন এই ইকুয়েশন কি ছিল? টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, টি এর উপরে পাওয়ার ছিল না, তাইলে পরের যে ইকুয়েশনটা আমি বানাচ্ছি এইটাতেও আমি চাই টি এর উপরে পাওয়ার না থাকুক, টি এর উপরে পাওয়ার কি থাকুক? না থাকুক। তো এইখানে আমরা যেটা করছি, ধরো রুট ওভার মানে আসলে কি? ধরো রুট ওভার 4, এইটা মানে আসলে কি? এটা মানে হচ্ছে 2√4। 2√4 সমান কত? 2√4 সমান হচ্ছে 2। বা ধরেন আপনি এরকম চিহ্ন দেখার কথা, কিউবিক রুট অফ 27। এই কিউবিক রুট অফ 27 কত? 3 × 9, 3 × 27, তার মানে আলটিমেটলি 3। তো এরকম চিহ্ন মিহ্ন দেখছিস কিনা? রুট থাকা মানে কি? রুট থাকা মানে হচ্ছে, বা কেমনে বুঝাই, হাফ, পাওয়ার হাফ হয়ে যাওয়া। হ্যাঁ, এটাই বলতে পারতাম যে ধর রুট ওভার এক্স মানে কি? রুট ওভার এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। রুট ওভার এক্স মানে কি? রুট ওভার এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। তো এরকম এক্সাক্ট একই কাহিনী আমরা করব। আমরা যেটা করব সেইটা হচ্ছে
গামা রুট তো বলা যায় না, এটাই লিখি, রুট অফ গামা করে, রুট অফ গামা করে। তো এই রুট অফ গামা করা মানে কি? রুট অফ গামা করা মানে হচ্ছে পাওয়ারকে গামা দিয়ে ভাগ করে দিছি। রুট অফ গামা করছি মানে কি? পাওয়ারকে গামা দিয়ে ভাগ করে দিছি। এই যে রুট ওভার এক্স, রুট ওভার এক্স মানে কি? ওর পাওয়ারকে 2 দিয়ে ভাগ করে দিছি। তো ওর পাওয়ার ছিল কত? 1, সেটাকে 2 দিয়ে ভাগ করে দিছি। বা মনে করো এক্স টু দি পাওয়ার 6 ধরলাম, এইটারে রুট করব, এক্স টু দি পাওয়ার 6 কে কি করব? রুট করব। তার মানে কি আসবে? এক্স টু দি পাওয়ার 6 পাওয়ারকে 2 দিয়ে ভাগ করে দিব, তার মানে আসবে হচ্ছে এক্স কিউব। দেখছস কত ম্যাথ পারি? পড়াই না আসলে, হ্যাঁ দুষ্টামি করে না। তাহলে রুট ওভার গামা করলে পরে আমরা কি পাবো? রুট ওভার গামা করলে পরে আমরা পাবো হচ্ছে টি, টি এর উপরে কোনো পাওয়ার থাকবে না, ইনটু পি টু দি পাওয়ার, এই কালি দিয়ে কেন লিখতেছি, পি ইন্টু পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। আমরা এখান থেকে এই জিনিসটা পাই। এইটা হচ্ছে আমাদের আরো একটা জাতীয় সূত্র, এটা আমাদের আরো একটা জাতীয় সূত্র। এবং এই সূত্রের তাৎপর্য কি? এই সূত্রকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি কাজে লাগাবো? P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা is equals to P2 to the power 1 minus gamma by gamma। এই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কেচ্ছা কাহিনী। এই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যাবতীয় সকল কেচ্ছা কাহিনী। সব শেষ হয় নাই, জাস্ট রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের মানটা বাকি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের মানটা বাকি। ওইটা ছাড়া মোটামুটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার অলমোস্ট 90%, 85 to 90% সূত্র আমরা আজকের তারিখে দেখে ফেলছি। এবং আজকের তারিখে আমরা যতগুলো সূত্র দেখছি, এই সবগুলো সূত্রই বেসিক্যালি আমার তাপগতিবিদ্যার জন্য একদম সলিড বেসিক। আমি অঙ্ক করার জন্য, কনসেপশন বোঝার জন্য, সেটা বোর্ড পরীক্ষার ম্যাথ হোক, বুয়েট অ্যাডমিশন টেস্টের ম্যাথ হোক, যেই দিকেরই ম্যাথ হোক না কেন, আমার কনসেপশনের জন্য, ম্যাথ সলভ করার জন্য এইটুকু সূত্রই হচ্ছে ফাটাফাটি বেশি ইম্পর্টেন্ট। রাকিব ভাই কমেন্টটা অন করে দাও দেখি, ওদের কোনো কথা থাকলে দেখে নেই। কোনো কথা থাকলে বলতে পারেন। যারা সূত্রের ডেরিভেশন লিখছেন আমার সাথে বা লিখবেন, পরেও প্র্যাকটিস করবেন, তাদেরকে বাহবা জানাই, ভেরি গুড। ঠিক আছে, এক জায়গায় লেখেন পরমাণু, আরেক জায়গায় লেখেন পারমাণবিক, এই হয়তো এরকম এক এক জায়গায় একরকম লিখি, দুইটাই কোনোটাই খুব বেশি ভুল না। তাফিন মল্লিক, গামার মান কি দেওয়া থাকবে? গামার মান মুখস্থ রাবেয়া আপু, গামার মান মুখস্থ। আজকের ক্লাসের স্লাইডেই লেখা আছে, এক পারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু 1.67, দ্বি পারমাণবিকের জন্য গামার ভ্যালু হচ্ছে 1.4, বহু পারমাণবিকের জন্য গামার ভ্যালু হচ্ছে 1.33। প্রতিদিন কতক্ষণ পড়বো? কলেজ, শিখর, ক্লাস এই সব কিছু বাদ দিয়ে প্রতিদিন সলিড যদি আপনি 3 ঘন্টা পড়েন, অনেক। বিশ্বাস করেন, আমি সত্যি কথা বলতেছি ভাই, আমি তানজিম অন্তর ভাই না, বা আমি শরীফুল ইসলাম শুভ ভাই না, মানে সহজ কথা হচ্ছে আমি ডাইনোসর বা ড্রাগন লেভেলের কেউ না। আমি খুব অ্যাভারেজ একদম মিডিওকার একজন স্টুডেন্ট, যে কলেজে পড়ালেখার পাশাপাশি কালচারাল প্রোগ্রাম করছে, দাবা খেলছে, বিশ্ব সাহিত্য কেন্দ্র করছে, আরো নানাবিধ কাজ করছে। এবং হ্যাঁ, প্রতিদিন বাসায় গিয়ে মোটামুটি 1.5-2 ঘন্টা, 2-2.5 ঘন্টা পড়ছে। তো আমি যদি 2-2.5 ঘন্টা পড়ি, তো আমি তো চাইবই যে আমার স্টুডেন্ট যাতে আমার চাইতে একটু বেশি সময় দিয়ে পড়ে। 3 ঘন্টা ভাই খুব কম বলছি, 3 ঘন্টা খুব কম বলছি। তো এই 3 ঘন্টা সময় যদি আপনি প্রতিদিন পড়তে পারেন, সলিড নিজের পড়া, শিখর ক্লাসের বাইরে, কলেজের ক্লাসের বাইরে, নিজে নিজে যদি আপনি 3 ঘন্টা পড়তে পারেন, দ্যাট ইজ এনাফ। লাস্ট সেকেন্ড লাইনটা বুঝি নাই, লাস্ট সেকেন্ড লাইন, এটা বুঝোস নাই? এটা এই লাইন, পি এর উপরে পাওয়ার কত? পি এর উপরে পাওয়ার হচ্ছে 1। পি এর উপরে পাওয়ার কত? পি এর উপরে পাওয়ার হচ্ছে 1। এই পি এর উপরে পাওয়ার হচ্ছে 1।
এই পি এর উপরে পাওয়ার কত গামা, সো এই গামা উপরে গেলে কি হবে মাইনাস, তাইলে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা। আর এখানে কি ছিল টি টু দি পাওয়ার গামা, ওইটাকে অ্যাজ ইট ইজ বসাইছি টি টু দি পাওয়ার গামা, আর এন টু দি পাওয়ার গামা আর টু দি পাওয়ার গামা ওইটা দিয়ে নিচে ভাগ করে দিছি। এখন উপরেরটাও কনস্ট্যান্ট নিচেরটাও কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে পাওয়া যায় কনস্ট্যান্ট। ঠিক আছে, আমি কলেজে যাই না, কলেজে যাস না তুই তো দেখি সুপার লেজেন্ড রে ভাই। পাওয়ারটাকে গামা দিয়ে ভাগ করলে রাইট সাইডে কনস্ট্যান্ট পাওয়ার 1 বাই গামা পাওয়া যায় না, একই কথা। ভেরি গুড, ভেরি গুড, কান্ট ডিনাই দ্যাট। এত চমৎকার কথা আমাকে বলছেন আপনি। আমরা গামা দিয়ে রুট করছি, সো আমরা যদি গামা দিয়ে রুট করি, আমরা যদি গামা দিয়ে রুট করি তখন আলটিমেটলি রুট ওভার অফ গামা ইনটু কনস্ট্যান্ট হবে। খুব ভালো কথা, যেটা 100 কারেক্ট, যেইটাও আরেকটা কনস্ট্যান্ট হবে, এইটাও আরেকটা কনস্ট্যান্ট হবে, ইউ ক্যান রেজিস্ট, এইটাও কনস্ট্যান্ট হবে। তো আলটিমেটলি টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু কনস্ট্যান্টই থাকবে, কনস্ট্যান্টই থাকবে আলটিমেটলি। ডি সমান 0, ডিডব্লিউ সমান 0, ডিভি সমান 0 হয় না কেন? ডি সমান 0 কই পাইছিস তাহমিদ? জীবনেও শুনি নাই ডি সমান 0, ডি সমান 0 জীবনেও শুনি নাই, ডি সমান 0 জীবনেও শুনি নাই। চেষ্টা করি জারিন, কনস্ট্যান্টের খেলা, কনস্ট্যান্টের খেলা। ক্লাস ভালো লাগছে না? তাইলে এরকমই ক্লাস নিব, ঠিক আছে? লাস্ট লাইন বুঝি না, লাস্ট লাইনে কি বুঝোস নাই? লাস্ট লাইন তো এইটা নাকি এইটা? কোনটা লাস্ট লাইন, কোনটা বুঝোস নাই? গামা দিয়ে রুট করছি, গামা দিয়ে রুট করে দিছি, বা পাওয়ারে গামা দিয়ে ভাগ করে দিছি। গামা দিয়ে রুট করছি বা পাওয়ারে গামা দিয়ে ভাগ করছি। টি এর মান এক এক গ্যাসের জন্য এক এক রকম, টি এর মান এক এক গ্যাসের জন্য এক এক রকম, ঠিক আছে? কোনোটা ধরো হিলিয়াম গ্যাসের জন্য সিপি এর মান একরকম, সিভি এর মান একরকম, কার্বন ডাইঅক্সাইডের জন্য সিপি একরকম, সিভি একরকম, এক একটার জন্য সিপি সিভি এর মান এক এক রকম। ওইটা দিয়ে গুণ করা লাগবে, সরি, ওইটা দিয়ে তোমার মুখস্থ রাখার কিছু দরকার নাই, ওটা দিয়ে তোমার মুখস্থ রাখার কিছু দরকার নাই। শর্ট সিলেবাস কই পাইছেন? স্বপ্নে দেখেন না প্লিজ। এই ধরনের শর্ট সিলেবাস, লং সিলেবাস এগুলা চিন্তাই করেন না। পুরা বই, এইচএসসি 2 বছর 1.5 বছর সময় আছে, সমস্ত পড়া পড়ে ফেলবেন, ঠিক আছে? সমস্ত পড়া পড়ে ফেলবেন। শর্ট সিলেবাসের জিনিস চিন্তা করবেন না, শর্ট সিলেবাসের জিনিস চিন্তা করবেন না, ঠিক আছে? দ্যাটস অল বাচ্চা লোক, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা প্রচুর অঙ্ক করব। একবার একটু ফার্স্ট পেজটা দেখে আসি। ওরে কত লেখা, লেখা দেখলেই ভাল লাগে, কত লেখা, লাখ লাখ লেখা। তো আমরা এখান থেকে মোটামুটি অনেক কিছু দেখে ফেলছি। আমরা হচ্ছে এইটুক দেখে ফেলছি, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই 1, এইটুকুও দেখে ফেলছি। তো আমাদের জাস্ট এখন নিচের অংশটুকু বাকি আছে। আমাদের জাস্ট নিচের অংশটুকু বাকি আছে। সো এই নিচের অংশটুকু দেখতে আমাদের বেশিক্ষণ লাগবে না। সো এইটা আমরা দেখব হচ্ছে লেকচার নাম্বার 5-এ, এবং প্লাস আমরা হচ্ছে কিছু ম্যাথস সলভ করব। গত 2-3 ক্লাসে যা যা সূত্র পড়ছি, এই সমস্ত সূত্রের উপরে আমরা অনেক অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করব, ঠিক আছে? ওকে, দ্যাটস অল, লাভ ইউ বাচ্চা লোক। বিদেশি ভাবে মোটামুটি বলেন ভাই, জানি না বিদেশি ভাবে মোটামুটি কেমনে বলে, আমি জানি না। ওকে, আল্লাহ হাফেজ। তুফানা, আমি আপনার অলরেডি অ্যান্সার দিছি, বলছি সি এর কোনো নির্দিষ্ট মান নাই, সি এর মান মুখস্থ রাখতে হবে না, সি এর মান মুখস্থ রাখতে হবে না। আপনি কি শুনেন নাই বস? আমি তো 2-3 বার বলছি। জি আব্দুল্লাহ ভাই, আমি চেষ্টা করব, বাট সিরিয়াসনেস ইজ সাচ এ থিং দ্যাট that thing is not very much into me, ঠিক আছে? But still I try my best, ঠিক আছে? Okay,
কলেজে পড়া হয় না, কলেজে পড়া না হইলে নিজে পড়েন, নিজে পড়েন। শিখতে ক্লাস করতেছেন, কলেজে পড়া হয় কি হয় না সেই সংক্রান্ত গল্প তো আর আমাদেরকে বলে লাভ নাই, নিজে পড়েন। আমাকে এসে বলবেন যে ভাই শিখতে ক্লাস হচ্ছে না, শিখর ফিজিক্স ক্লাস ভালো লাগতেছে না, জিমি ভাই কি ক্লাস নেয় কিছুই বুঝতেছি না, মানে এরকম ক্রাইসিস থাকলে আমাদেরকে বলবেন। আদারওয়াইজ এক এক কলেজ এক এক রকম। আমার কলেজে ভেক্টর শেষ হয়েছিল 2 দিনে, সত্যি বলতেছি। আমার কলেজে, আমি যেই কলেজে পড়ালেখা করেছি শুকর আলহামদুলিল্লাহ, আমার কলেজে ভেক্টর শেষ হয়েছিল জাস্ট 2 দিন। 2 দিন ভেক্টর শেষ। তো আমি সার্ভাইভ করছি না, আমি পাস করছি না, আমি এ প্লাস গোল্ডেন এ প্লাস পাইছি না, আল্লাহর রহমতে বুয়েট পর্যন্ত গেছি না, আপনারাও পারবেন ইনশাল্লাহ। আমাদের সময় এত অনলাইন এডুকেশন ছিল না, এত ইউটিউবে ঢুকলেই এত লাখ লাখ ক্লাস দেখতে পাওয়া যাইতো না, এত ফ্যাসিলিটিস ছিল না, বাট আমরা সামহাও সার্ভাইভ করছি। ট্রাস্ট মি, আপনাদের জন্য এখন কোয়ালিটি এডুকেশন রিচ করাটা অনেক বেশি সহজ। খুব ইজিলি আপনারা ভালো কন্টেন্ট, ভালো পড়ালেখা অলমোস্ট ফ্রিতেই পাইতে পারেন, ফ্রিতেই পাইতে পারেন। আমি এখন নাম বলবো না, বাট আপনাদের জানাই কথা, আপনারা এইচএসসি তে পড়েন, বাংলাদেশের মোটামুটি 6টা 8টা 10টা ইউটিউব চ্যানেল বা প্ল্যাটফর্মের যদি আপনি খোঁজ করেন যারা এরকম এডুকেশন সেক্টর নিয়ে কাজ করতেছে, অবভিয়াসলি ইনক্লুডিং শিখো, এই সবগুলা প্ল্যাটফর্মের ইউটিউবে এত এত কন্টেন্ট দেওয়া আছে, সমস্ত সিলেবাস এত সুন্দর করে পড়ায় দেওয়া আছে, ওইটুকু পড়তেই তোমার 3 বছর সময় লাগবে। এত জিনিসপত্র দেওয়া আছে, ওইটুকু পড়তেই 3 বছর সময় লাগবে। ঠিক আছে, সময় পাবেন মাত্র 1.5 বছর। তো পড়েন পড়েন ভাই, পড়ালেখা অনেক আপনাদের জন্য অনেক ইজিলি অ্যাচিভেবল হয়েছে, অনেক সহজে আপনারা পাইতে পারেন। যাবতীয় সকল কন্টেন্ট, যাবতীয় সকল পড়ালেখা অনেক ইজিলি পাইতে পারেন। অনেক অনেক অঙ্ক করানোর আছে, সেই সবগুলা করব। ক্লাস শেষ। সোনার বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, আল্লাহ হাফেজ।